আসসালামু আলাইকুম। তোমরা সবাই চলে আসো, ভাইয়া কিছুক্ষণের মধ্যে চলে আসতেছে ক্লাসে। সবাইকে স্বাগতম। আমরা আজকে রুই মাছ চ্যাপ্টারটা একদম শেষ করে ফেলবো ইনশাল্লাহ। গতদিন আমরা চ্যাপ্টারের ভূমিকা পড়েছি এবং চ্যাপ্টারের উপসংহার পড়েছি। আজকে আমরা চ্যাপ্টারের ভেতরে প্রবেশ করব। গতদিন আমরা দেখেছি যে রুই মাছকে কার্প জাতীয় মাছ বলা হয় এবং কার্প জাতীয় মাছগুলো কোথায় ডিম পাড়ে? হালদা নদীতে। হালদা নদীতে কিভাবে সংরক্ষণ করা হয় সেটা আমরা গতদিন আলোচনা করেছি। আজকে আমরা পুরো চ্যাপ্টারের বাকিটুকু এ টু জেড আলোচনা করব। আজকে কিন্তু অনেক কিছু পড়তে হবে, অনেক কিছু মানে অনেক কিছু। আজকের ক্লাসটাই কিন্তু মেইন ক্লাস, আজকেই কিন্তু মূল ক্লাস, আজকে সবকিছু পড়তে হবে। তো প্রথম পড়া এগুলো একদম বুঝে ফেললেই হয়, এগুলো মুখস্থ করার কিছু নেই। 1 নম্বর পড়া, রুই মাছের দেহের গঠনটা কেমন। রুই মাছের দেহের গঠনটা কেমন, এইটা 1 নম্বর পড়া। এই তোমাকে মেসেঞ্জারে যে একটা ফাইল দিলাম ওটা ওপেন করনি কেন? রুই মাছের দেহের গঠনটা কেমন, তাহলে এটা দিয়ে আমরা প্রথম পড়া শুরু করব। সবাই একটু তাকায় দেখো তো, রুই মাছের দেহের গঠন। তো পেজটা চলো আমরা বের করি। আমরা প্রশ্নগুলো সলভ করার পরে আমরা তারপরে কি কি সিকিউ আসে সেগুলো আজকেই চেষ্টা করব, আজকেই সেগুলো সলভ করে ফেলার ইনশাআল্লাহ। তো প্রথম প্রশ্ন, প্রথম টপিক, বের হও বের হও বের হও। রুই মাছের দেহের গঠন কেমন, কয়েকটা কথা এখানে মাস্ট টু নো, যে কয়েকটা কথা আমাদেরকে মনে রাখতেই হবে। রুই মাছের দেহের গঠন কেমন, কয়েকটা কথা, যে কয়েকটা কথা মনে না রাখলেই নয়। লেটস স্টার্ট, চলো শুরু করা যাক। পেজটা আসতে সময় লাগছে। ওকে, ফেসবুকে ভাইয়া কলেজে কালকে এক্সাম হয়েছে হাইড্রা থেকে। কি কালকে কলেজে কালকে এক্সাম আছে হাইড্রা থেকে, এক্সাম কি কি টপিক পড়লে সিকিউ দিতে পারবা? আচ্ছা, একজন সাজেশন চেয়েছে হাইড্রা থেকে কোন কোন টপিক পড়লে সিকিউ উত্তর করতে পারবে। ওকে, আমি তোমাকে বলে দিচ্ছি। 1 নম্বর হলো হাইড্রার লুপিং এবং সমার সল্টিং এর মধ্যে পার্থক্য। লুপিং বনাম সমার সল্টিং, এই পার্থক্যটা পড়ে যাবা। হাইড্রার লুপিং বনাম সমার সল্টিং এর মধ্যে পার্থক্য, এইটা পড়ে যাবা। এবং হাইড্রা কিভাবে লুপিং করে, হাইড্রা কিভাবে সমার সল্টিং করে, এটা তোমাদেরকে ক্লাসে আমি পড়িয়েছি। এইটা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আরেকটা জিনিস যেটা হাইড্রা থেকে পরীক্ষায় তোমার কলেজের পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, সেটা হলো একটা আদর্শ নিউরোসাইট, একটা আদর্শ নিউরোসাইটের গঠন অবশ্যই পড়তে হবে, যেটা না পড়ে গেলে বিপদ হবে। আদর্শ নিউরোসাইটের গঠন, আদর্শ নিউরোসাইটের গঠনটা পড়াটা এটা 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 বেশ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণগুলোর একটা। আরেকটা হলো হাইড্রার অন্তর্গঠন। হাইড্রার মুকুলোদ্গম পড়বা, মুকুলোদ্গম, হাইড্রার মুকুলোদ্গম সবচেয়ে বেশি আসে। আর হাইড্রার অন্তর্গঠন, হাইড্রার অন্তর্গঠন থেকে প্রশ্ন, হাইড্রার গঠন, এই তিনটা পড়লেই সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। তুমি যদি আমাকে বলো কোন টপিক থেকে প্রশ্ন আসবেই, এই তিনটা টপিক থেকে প্রশ্ন আসবেই, দিস ইজ এ মাস্ট হাইড্রা থেকে। তাহলে চলো রুই মাছ থেকে তাহলে আমরা চলো শুরু করি। রুই মাছ থেকে আমরা আমাদের আলোচনা শুরু করি। এই যে তাকায় দেখো,
অর্পণ বলেছে ভাইয়া অনেক হতাশ লাগে, এত পড়া মনে হয় পারবো না। এটা তো আমি আগেও বলেছি, এই নিয়ে আজকে মোটিভেশন দিব না, আজকে যেহেতু পড়া শেষ করতে হবে। তো দেখো তো রুই মাছের চেহারার দিকে তাকায় দেখো। রুই মাছের ক্ষেত্রে আমরা এইটাকে বলবো মাথা। মাথা তো আমরা সবাই বুঝি, এইটুকু হলো মাথা, এই পর্যন্ত হলো দেহ। দেখো দেহ কিন্তু এই পর্যন্ত, শেষের এইটুকু কিন্তু লেজ, দেখতে পাচ্ছ? লেজের পুরোটা পিছনটা পুরোটাই হলো লেজ। তবে অনেকে আমরা শুধুমাত্র এইটাকে লেজ বলে মনে করি, এইটা কিন্তু লেজের একটা অংশ, কিন্তু এটার নাম কিন্তু পুচ্ছ পাখনা, লেজের পাখনা। লেজের পাখনার নাম হলো পুচ্ছ পাখনা। অনেকেই তোমরা দেখবা যে মাছের লেজের ভর্তা করা হয়, এই যে মাছের লেজের ভর্তা বলতে শেষের এই অংশটুকুর ভর্তা, পুচ্ছ পাখনার ভর্তা কিন্তু আবার করা হয় না। তাহলে রুই মাছের দেহটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। প্রথম অংশটুকু হলো মাথা, মাঝের অংশটুকু হলো দেহকাণ্ড, পেছনের অংশটুকু হলো লেজ। তোমরা একটু সবাই ভালো করে তাকাও তো, দেখো তো পুরো দেহতে আইস আছে, তাই না? এই যে পুরো দেহতে আইস আছে, দেখো মাথায় কোনো আইস নাই। তাহলে তুমি 1 নম্বর কথা বলবা মাথা কিন্তু আইসবিহীন, এটা কিন্তু কার্ভ জাতীয় মাছের বৈশিষ্ট্য। ছবিতে যা যা দেখা যাচ্ছে সেগুলো আগে বর্ণনা করতে হবে। আর দেহের এই যে আইসগুলা, এই আইসগুলো কি ধরনের? এই আইসগুলো হলো সাইক্লয়েড ধরনের। দেহের এই আইসগুলো হলো সাইক্লয়েড আইস। তাহলে মাথা হলো আইসবিহীন, আর দেহের এই আইসগুলো হলো সাইক্লয়েড আইস। কথাটা কি ক্লিয়ার? আমরা কি জিনিসটা বুঝতে পারলাম কিনা? ওকে। এছাড়া তাহলে মাথা, দেহ এবং লেজ 3 ভাগে ভাগ করলাম। মাথায় কোনো আইস নাই, দেহের আইসগুলো সাইক্লয়েড আইস। এই কয়েকটা কথা তোমাকে আমি পড়ালাম। এরপরে তোমাকে যেই কথাটা জানতে হবে সেটা হলো এদের দেহে দেখো পাখনা আছে, দেখো এইটার নাম হলো পৃষ্ঠ পাখনা। তাহলে যে পৃষ্ঠ শব্দের অর্থ পিঠ, পিঠের দিকে যে পাখনা থাকে, তাহলে এটার নাম হলো পৃষ্ঠ পাখনা। পৃষ্ঠ পাখনা কয়টা? পৃষ্ঠ পাখনা একটা, পিঠের উপরের দিকে একটাই পৃষ্ঠ পাখনা থাকে। তাহলে পৃষ্ঠ পাখনা কয়টা? একটা। তারপরে দেখো লেজের যে পাখনাটা, এটার নাম হলো পুচ্ছ পাখনা। দেখো পুচ্ছ মানে লেজ, তাহলে পৃষ্ঠ পাখনা, পুচ্ছ পাখনা। এবং নিচের দিকে দেখো, এই দিক দিয়ে হাগু করে, এই হাগুর এখানে একটা পাখনা আছে, এটার নাম হলো পায়ু পাখনা। তাহলে মোট কয়টা পাখনা? মোট 3টা পাখনা, পৃষ্ঠ পাখনা, পুচ্ছ পাখনা, পায়ু পাখনা। এই প্রত্যেকটা পাখনা সংখ্যায় একটা করে তুমি বলবা এরা হলো বিজোড় পাখনা। এরা সবাই কি? এরা সবাই হলো বিজোড় পাখনা। একটা করে পাখনা, এরা হলো বিজোড় পাখনা। যাদের নাম প দিয়ে, তারা হলো বিজোড় পাখনা। এই কথাটা যাতে আমাদের সবার মনে থাকে। এছাড়াও আরো 2টো পাখনা থাকে, তুমি এখানে তাকায় দেখো, আরো পাখনা যেগুলো থাকে এটার নাম হলো বক্ষ পাখনা। এই পাশে একটা থাকে, ওই পাশে একটা থাকে, বাম পাশে একটা, ডান পাশে একটা। তাহলে বক্ষ পাখনা কয়টা থাকে? 2টা। তারপর শ্রোণী পাখনা, এটা এই জায়গায়, এই পাশে একটা, ওই পাশে একটা। তাহলে মনে রাখতে হবে বক্ষ পাখনা এবং শ্রোণী পাখনা, যেই পাখনাগুলো প দিয়ে শুরু হয় না সেগুলো হলো জোড়া পাখনা, জোড় পাখনা। তাহলে দেখো রুই মাছের পাখনার মধ্যে কি সুন্দর কথা বলা আছে। এটা কিন্তু দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন, যে জোড় পাখনা কয়টা। তুমি এই যে তাকায় দেখো, জোড় পাখনা, রুই মাছের পাখনা কয় রকম? রুই মাছের পাখনা 2 রকম, যারা জোড়া সংখ্যায়, জোড় পাখনা, বক্ষ পাখনা এবং শ্রোণী পাখনা। আর বিজোড় পাখনা বলতে কি বোঝায়? তুমি তাকায় দেখো তো, এই যে বিজোড় পাখনা বলতে পৃষ্ঠ পাখনা, পায়ু পাখনা এবং পৃষ্ঠ পাখনা, পায়ু পাখনা এবং পুচ্ছ পাখনা। তাহলে এই 3টা কথা যেগুলো প দিয়ে শুরু, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে? ওকে। ঠিক আছে রাফসান, ইনশাল্লাহ। তাহলে আমরা এখন পাখনাগুলা কি বুঝতে পারলাম, কোন পাখনার কাজ কি সাথে সাথে পড়ে ফেলতে হবে। তাকায় দেখো পুচ্ছ পাখনা, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটাই রুই মাছের পায়ের মতো কাজ করে, প্রধান চলন অঙ্গ হিসাবে কাজ করে কোনটা? পুচ্ছ পাখনা প্রধান চলন অঙ্গ হিসাবে কাজ করে কোনটা? পুচ্ছ পাখনা প্রধান চলন অঙ্গ হিসেবে কাজ করে। কর্ডাল ফিন, ফিন শব্দের অর্থ পাখনা, কর্ডাল শব্দের অর্থ লেজ। তাহলে কর্ডাল ফিন প্রধান চলন অঙ্গ, পুচ্ছ পাখনা, প দিয়ে পুচ্ছ, প দিয়ে মনে রাখতে হবে পায়ের মতো কাজ করে কোনটা? প্রধান চলন অঙ্গ। এটাতে মোট 19টা রশ্মি আছে। রশ্মি বলতে কি বোঝায় আমি তোমাকে দেখাচ্ছি হোয়াট ডাজ ইট মিন বাই রশ্মি। ভাইয়া রশ্মি মানে কি? রশ্মির ছবির দিকে তাকাও, রিয়েল রিয়েল মাছের দিকে তাকাও, একদম রিয়েল মাছ, রিয়েল মাছ। এই যে এই মাছটা একটা রিয়েল মাছ, এইটা একটা রিয়েল মাছ। আচ্ছা, রিয়েল মাছ, এই যে একটা, এটা আরেকটা রিয়েল মাছ। সো এই যে দেখো, এটা একটা সুন্দর রুই মাছ। তো এই তাকায় দেখো তো, এই রুই মাছটাতে এই যে দেখো রশ্মি রশ্মি, এই যে দেখো রশ্মি 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 রশ্মি।
দেখতে পাচ্ছি। তাহলে রশ্মি 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 এইগুলোকে বলা হবে রশ্মি, পাখনা রশ্মি। এবং পাখনার মধ্যে রশ্মি থাকে বলেই রুই মাছকে বলা হয় অ্যাক্টিনোপটেরিজি। তোমাকে প্রশ্ন করবে রুই মাছকে অ্যাক্টিনোপটেরিজি, রুই মাছকে অ্যাক্টিনোপটেরিজি কেন বলা হয়? রুই মাছকে অ্যাক্টিনোপটেরিজি কেন বলা হয়? কারণ রুই মাছের পাখনার মধ্যে, রুই মাছের পাখনার মধ্যে কি থাকে? রুই মাছের পাখনার মধ্যে রশ্মি থাকে। রুই মাছকে এই জন্য অ্যাক্টিনোপটেরিজি বলা হয়। প্রশ্ন হবে পুচ্ছ পাখনায়, পুচ্ছ পাখনায় কয়টা রশ্মি থাকে? পুচ্ছ পাখনায় 19টা, পুচ্ছ পাখনায় 19টা রশ্মি থাকে। তাহলে এই কথা একদম মনে রাখতে হবে। কথাটা কি পারবো কিনা, পারা যাবে কিনা, বুঝতে পেরেছো কিনা? ঠিক আছে, যারা ক্লাস করছো সবাই বুঝতে পারছি কিনা? ফেসবুকের ক্লাসের কি অবস্থা? ফেসবুকের কমেন্ট দেখতে পাচ্ছি না। নাফিজা বুঝতে পেরেছো প্রধান চলনাঙ্গ কোনটা? সবাই কমেন্ট করো। লগ্ন সাহা ধারা, লগ্ন সাহা ধারা বলেছে ভাইয়া কডাল শব্দের অর্থ কি? কডাল শব্দের অর্থ হলো, কডাল শব্দের অর্থ হলো লেজ। পুচ্ছ শব্দের অর্থ কি? পুচ্ছ মানেও লেজ। কডাল কথাটা যেখানে পাবা এটা দ্বারা বুঝবা লেজ। সবাই বলো তো, তাহলে সবাই আমাকে বলো যে কোনটা, কোনটা প্রধান চলনাঙ্গ? সবাই কমেন্ট করো, প্রধান চলনাঙ্গ কোনটা? পুচ্ছ পাখনা বা কডাল ফিন। এরপরে দেখো পায়ু পাখনা। পায়ু মানে কি? যেদিক দিয়ে রুই মাছ হাগু করে। দেখো পায়ুর ঠিক পেছনে, পায়ুর ঠিক পেছনে দেহের অঙ্কীয় দেশের মধ্যরেখা বরাবর পায়ু পাখনা থাকে। এটার মধ্যে 7টা পাখনা রশ্মি থাকে। তো এটি মাছকে সাঁতারের সময় সুস্থিত রাখতে সাহায্য করে। তো পায়ু, পায়ুতে কয়টা রশ্মি থাকে? 7টা। এটা একটু এমসিকিউর জন্য মনে রাখার চেষ্টা করা যে পায়ুর মধ্যে 7টা রশ্মি থাকে। তো এইটাই জাস্ট, এটাকে দেখো সাঁতারের সময় মাছকে স্টেবল, সুস্থিত মানে কি? স্টেবল রাখা। তাহলে অ্যানাল ফিন, অ্যানাল শব্দের অর্থ পায়ু। আমরা যদি হাগু করি সেটাকেও কিন্তু বলা হয় অ্যানাস, তাই কিনা? তাহলে অ্যানাল ফিন হলো পায়ু পাখনা। তো অ্যানাল ফিন, ফিন মানে পাখনা, কয়টা রশ্মি থাকে? 7টা। এরপর দেখো পৃষ্ঠ পাখনা। পৃষ্ঠ পাখনা কোনটা? এই যে ছবির দিকে তাকাও, এইটা হলো পায়ু পাখনা, এই যেটা হলো পৃষ্ঠ পাখনা, পিঠের দিকে থাকে। পৃষ্ঠ পাখনাটার দিকে দেখো, এটার মধ্যে কয়টা রশ্মি থাকে? 15 থেকে 16টা রশ্মি থাকে। এটা কিছুটা রম্বস আকৃতির পৃষ্ঠ পাখনা। এটা মাছকে উল্টে যাওয়া থেকে রক্ষা করে। এইটা মাছকে উল্টে যাওয়া থেকে রক্ষা করে এবং হঠাৎ ঘুরতে এবং থেমে যেতে সাহায্য করে। এটা মাছকে হঠাৎ ঘুরতে এবং থেমে যেতে সাহায্য করে। এই এমসিকিউ 3টেই আসবে। আবারও বলছি, প্রধান চলনাঙ্গ পুচ্ছ পাখনা, সাঁতারের সময় সুস্থিত রাখে পায়ু পাখনা, আর পৃষ্ঠ পাখনা মাছকে হঠাৎ থেমে যেতে এবং উল্টা ঘুরতে সাহায্য করে। মাছ যাতে উল্টে না যায়, উল্টে যেতে না যায়, উল্টে না যেতে তোমাকে সাহায্য করে। তাহলে এই তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো থেকে এমসিকিউ আসবে, সিকিউ আসার সম্ভাবনা কম। তারপর বক্ষ পাখনা। দেখো বক্ষ পাখনা, বুক, 16 থেকে 17টা রশ্মি থাকে। এটা পানির গভীর থেকে উপরের দিকে উঠতে সাহায্য করে। একটা মাছ পানির নিচ থেকে উপরের দিকে উঠতে কে সাহায্য করে? বক্ষ পাখনা। বক্ষ পাখনা বুকের সাহায্যে এই পাখনাটা সাহায্য করে। আর শ্রোণী পাখনা, শ্রোণী পাখনা হলো মাছকে উপরে নিচে চলতে, দ্রুত ঘুরতে এবং থামতে সাহায্য করে। তাহলে উপর নিচ, ঘোরা, থামা, এই সবগুলা কে করে? শ্রোণী। তাহলে তাকায় দেখো, এটা হলো হঠাৎ ঘুরতে এবং থেমে যেতে। হঠাৎ ঘুরতে পৃষ্ঠ, তো আর দ্রুত ঘুরতে, দ্রুত ঘুরতে এবং থামতে হলো শ্রোণী। এটা কিন্তু উল্টা পাল্টা করা যাবে না। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে মাছকে উল্টে যাওয়া থেকে কে রক্ষা করে। তো মনে রাখবা, আমরা পৃষ্ঠা কি করি? আমরা পৃষ্ঠা উল্টাই, তাই না? আমরা বইপত্রে পৃষ্ঠা উল্টাই। তাহলে মাছকে উল্টে যাওয়া থেকে রক্ষা করে কে? এই যে পৃষ্ঠ পাখনা, দেখো পৃষ্ঠা উল্টাই, এইটা দিয়ে তুমি মনে রাখতে, এইটা আমরা মনে রাখতে পারবো। ঠিক আছে, ওকে। তারপরে যে দেখো লেখা আছে শ্রোণী, নি দিয়ে মনে রাখবা নিচে উপরে, তাহলে নিচে উপরে যেতে সাহায্য করে। ঠিক আছে, স্রো দিয়ে মনে রাখবা দ্রুত স্রোত, তাহলে এটা দ্রুত ঘুরতে সাহায্য করে। এইভাবে আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে,
ওকে, তাহলে শ্রোণী নিচ থেকে উপরের দিকে যেতে সাহায্য করে আর গভীর থেকে উপরে উঠতে সাহায্য করে কি বক্ষ পাখনা। এখান থেকে কি আসবে, এখান থেকে এমসিকিউ আসবে। এই এমসিকিউ তোমাকে পারতে হবে। কিরকম এমসিকিউ আসবে দেখিয়ে দিচ্ছি, চলো সিকিউ কিরকম প্রশ্ন আসবে এই চ্যাপ্টারে। চলো সিকিউ গুলো দেখি আমাদের ড্রিম বুক থেকে আমরা দেখার চেষ্টা করি। অলরেডি কিন্তু ড্রিম বুক চলে আসছে, তোমরা যারা অর্ডার করেছিলে সবাই পেয়েছো কিনা ড্রিম বুক? ওকে, তাহলে রুই মাছ থেকে দেখো, রুই মাছের বাহ্যিক গঠন যেটা আমরা এখন পড়তেছি, রুই মাছের বাহ্যিক গঠন, এটা থেকে রাজশাহী বোর্ডে একবার প্রশ্ন আসছে, গত 8 বছরে বরিশাল বোর্ডে একবার, কুমিল্লা বোর্ডে একবার। তো এই টপিকটা কি পরীক্ষায় আসতে পারে কিনা? হ্যাঁ আসতে পারে, আসতে পারে না তারা, কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু পড়তে হবে। আর রুই মাছ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন, রুই মাছ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন কোন টপিক থেকে আসে? রক্ত সংবহন তন্ত্র রুই মাছের সবচেয়ে হট টপিক, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হলো রক্ত সংবহন তন্ত্র। শ্বসন তন্ত্র রুই মাছের সবচেয়ে হট টপিক, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। বায়ুথলির গঠন ও কাজ, যেটা অলরেডি আমাদের পড়া শেষ হয়ে গেছে। বায়ুথলির গঠন ও কাজ, এটা একটা হট টপিক, এটা আমাদের পড়া হয়ে গেছে। রুই মাছ সংরক্ষণের গুরুত্ব, তাহলে দেখো এই দুইটার প্রশ্ন, মোট 6 রকম প্রশ্ন এখান থেকে আসে। প্রজনন ও নিষেধ থেকে কোনো প্রশ্ন আসে না, তাহলে মোট 5 রকম প্রশ্ন আসে। আজকে মাত্র 3টা পড়লেই হয়ে গেল। আজকে আমরা বাহ্যিক গঠন পড়বো, রক্ত পড়বো, শ্বসন পড়বো, চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। এটা অলরেডি পড়া হয়ে গেছে, তুমি দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এই দুইটা টপিক পড়া শেষ। তো বাহ্যিক গঠন থেকে কিভাবে প্রশ্ন আসবে, আমরা কিভাবে উত্তর লিখবো, চলো আমরা একটা সিকিউ এর দিকে দেখার চেষ্টা করি। লেটস হ্যাভ এ লুক ইনটু দ্য সিকিউ। সিকিউতে প্রশ্নটা কিভাবে আসবে, আমরা কিভাবে লিখবো। যদিও আমরা মূল পড়া পড়ে ফেলতেছি বই থেকে, কিন্তু প্রশ্ন কিভাবে আসবে। তো মূলত এখান থেকে রক্ত সংবহন তন্ত্র এবং শ্বসনটাই বেশি আসে। রুই মাছের গঠনটা সাধারণত কম প্রশ্ন আসে, যেটা আমরা সামনে পড়বো। তারপরেও আসতেই পারে, আসতে পারে না তা না, প্রতিটা থেকেই প্রশ্ন আসতে পারে। কিন্তু রুই মাছের গঠনটাই না জানলে তুমি আর বাকি জিনিসপত্র কিভাবে উত্তর করবা। তো গঠন থেকে কি প্রশ্ন আসছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, অপু তার বন্ধু কমলের ন্যায় রুই মাছ খেতে পছন্দ করে, কিন্তু কই মাছ খেতে পছন্দ করে না। এক সময় প্রাকৃতিক জলাশয়ে প্রচুর পরিমাণে রুই মাছ পাওয়া গেলেও বর্তমানে এখন তেমন পাওয়া যায় না। অপুর পছন্দের মাছটার বাহ্যিক গঠনের চিত্র সহ বর্ণনা দাও। আর এই রুই মাছটার পোনা উৎপাদন বৃদ্ধি কিভাবে, প্রাকৃতিক জলাশয়ে বৃদ্ধিতে কিভাবে প্রাকৃতিক জলাশয় সুষ্ঠুভাবে সংরক্ষণ করা যায় সেটা বর্ণনা করো। তাকায় দেখো, গতদিনে কিন্তু আমরা এটাই পড়লাম। এই যে রুই মাছের গঠন, আমরা বর্তমানে যেই পড়াটা পড়তেছি, এটা পড়লে আমাদের এই প্রশ্নটা দেখো মোটামুটি ভাবে একটা লিখতে হবে। ছবিটা আঁকা মূল কথা, আর কি পয়েন্টস গুলো লেখা মূল কথা। আর এই যে প্রাকৃতিক এটা তো গতকালকেই পড়ে ফেললাম। তাহলে এই টপিকটা কোনো না কোনো বোর্ডে হয়তো বা আসতে পারে। এই টপিকটা কোনো খুব যে একটা গুরুত্বপূর্ণ তা না। তাহলে কয় রকমের পাখনা থাকে রুই মাছে, কয় রকমের পাখনা থাকে? রুই মাছে পাখনা থাকে 5 ধরনের। তাহলে মনে রাখতে হবে রুই মাছের পাখনা হলো 5 ধরনের। কিভাবে মনে রাখবো আমরা? আমরা মনে রাখবো বস, প, প, প। রুই মাছের পাখনা, তাহলে ব দিয়ে হলো বক্ষ পাখনা এবং শ্রোণী পাখনা, বক্ষ পাখনা এবং শ্রোণী পাখনা। তারপর হলো পুচ্ছ পাখনা, পৃষ্ঠ পাখনা এবং পায়ু পাখনা। তাহলে পুচ্ছ পাখনা, পৃষ্ঠ পাখনা এবং পায়ু পাখনা, এই তিনটা হলো বিজোড়। আর এই যে বক্ষ পাখনা এবং শ্রোণী পাখনা, এরা হলো জোড়। বক্ষ পাখনা তাহলে জড় পাখনা, মনে থাকবে কিনা? ওকে, আমি ক্লাস দেখতে পাচ্ছি না। সারা, কেন ক্লাস দেখতে পারছো না? তাহলে কয় রকমের পাখনা থাকে? 5 রকমের পাখনা থাকে। এরা থাকে 2টা করে আর ওরা থাকে 1টা করে, ওরা হলো বিজোড় পাখনা। আশা করি মনে রাখতে পারবা। তাহলে পাখনা থেকে একটা বর্ণনা আমরা করে ফেলতে পারলাম। পাখনার বর্ণনা শেষ। আচ্ছা, পাখনা থেকে সবচেয়ে বেশি এমসিকিউ আসে, মূলত এই টপিক থেকে এমসিকিউ আসবে। আচ্ছা, তো এমসিকিউ সলভ করবে, একটু পরে এমসিকিউ সলভ করব। তাহলে দেখো, তুমি ছবি আঁকবা, একটা রুই মাছের ছবি আঁকা কোনো ব্যাপার? তোমাকে যদি বলো রুই মাছের একটা সচিত্র চিত্র আঁকো, রুই মাছের ছবি আঁকা কোনো ব্যাপার হলো? এই যে, তো মোটামুটি ভাবে রুই মাছের ছবি আঁকা কোনো ফ্যাক্টর, মানে একটা মাছের ছবি আঁকবা এ আর এমন কি। তারপর এখান থেকে একটু মেজারমেন্টটা দেখে নিতে পারো, রুই মাছের মেজারমেন্টটা কেমন। মাঝখানটা একটু মোটা, মাথার দিকটা চিকন, মাছ যেমন হয় আর কি। তো যে যত সুন্দর ছবি আঁকতে পারো, এইটা গুরুত্বপূর্ণ না।
এটা আসলে গুরুত্বপূর্ণ না যে ছবিটা অনেক সুন্দর হতে হবে, রুই মাছ চিনতে পারলেই হলো, ঠিক আছে। তারপরে একটা এরকম লাইন দিয়ে নিবা, মোটামুটি যাতে একটা নিয়ন্ত্রণের মধ্যে জিনিসটা থাকে, এইভাবে মাছটা জাস্ট আঁকার চেষ্টা করবা। ওকে, তো আমি আমি যেটা বলবো যে এটা খুব বেশি প্যারা নেওয়ার কিছু নাই। তো মাছ এই হলো আমরা রুই মাছ, রাইট, একদম। এই যে দেখো, তাহলে এই জায়গায় কি দিবা, এই জায়গাতে দিবা কানকো। এই জিনিসটাকে এখন আমরা আমরা এখন এইটাকে কি মার্ক করা যাবে কিনা, ওকে লেটস হ্যাভ আ লুক। এটাকে আমরা লক করে নেই, এই জিনিসটাকে ডিলিট করে দেই, এই জিনিসটাকে এখন ডিলিট করে দেই। তাহলে এই যে রুই মাছ, এই জিনিসটাকে আমরা ডিলিট করে দিই। তোমাকে মেইন কি পয়েন্টসগুলো ফোকাস করতে হবে। এই যে রুই মাছের, এই যে হলো রুই মাছের চোখ, পুরো শরীরে এরকম আইস দিতে হবে। এইখানে তুমি দিবা পৃষ্ঠ পাখনা, এই জায়গাতে তুমি দিবা বক্ষ পাখনা, এই জায়গাতে তুমি দিবা পায়ু পাখনা। পাখনাগুলো দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। পায়ু পাখনা, শ্রোণী পাখনা, এই জায়গাতে তুমি দিবা শ্রোণী পাখনা, এই জায়গাতে তুমি দিবা পায়ু পাখনা, আর হলো পুচ্ছ পাখনা। মার্ক করা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর জায়গায় জায়গায় তুমি কি দিবা, জায়গায় তুমি এরকম আইস দিবা। তাহলে আইসটা দেখতে কেমন, দেখো রুই মাছের আইসটা দেখতে কেমন, এটা হলো সাইক্লয়েড জাতীয় আইস। রুই মাছের আইস দেখতে কেমন, তো সাইক্লয়েড বলতে অর্ধেক অর্ধেক দেখা যাবে, অর্ধেক অর্ধেক দেখা যাবে না। তো ব্যাপারটা কেমন, ব্যাপারটা হলো অনেকটা এইরকম, যে অর্ধেক অর্ধেক দেখা যাবে এইরকম, একটু তীরের মতো করে দিবা, একটু তীরের মতো করে পুরো রুই মাছটাতেই, এই পুরো রুই মাছটাতেই সেম জিনিস কপি করা যায় নাকি দেখি। এই যে দেখো, কপি করেই বসাই দিলাম। তো কপি করে এই জিনিসটাকে আমি আমি আমার তো কপি করার সুযোগ আছে, তোমাদের তো কপি করার সুযোগ নাই, তো দ্যাটস ফাইন। তারপরে এই যে তীরের মতো বসাই দিলাম। তাহলে এই হলো সাইক্লোডাইস। দেহটাকে 3 ভাগে ভাগ করবা। এই হলো রুই মাছ, এটাকে ছবি আঁকার প্র্যাকটিস করে নিবা। এটাকে বলা হচ্ছে মাথা, এটাকে বলা হচ্ছে দেহ, এইটুকে বলা হচ্ছে লেজ, পুচ্ছ পাখনা, পায়ু পাখনা, শ্রোণী পাখনা, বক্ষ পাখনা, পৃষ্ঠ পাখনা, চোখ, ঠিক আছে। আর এখানে আরো 2টা ছবি বলা আছে, দেখো এই জায়গাটাকে বলা হচ্ছে কানকো। হোয়াট ইজ কানকো, ফার্স্ট চ্যাপ্টার মেগা এক্সাম। ভাই আমি ক্লাস দেখতে পাচ্ছি না, এখন দেখতে পাচ্ছ কিনা। তাহলে চোখ, মুখ, নাসারন্ধ্র এখানে, তাহলে এই যে মুখ আঁকা আছে দেখতেই পাচ্ছ, আমরা মুখ এঁকে রেখেছি, দ্যাটস ফাইন। এই যে দেখো, ঠিক আছে। তো এখানে রশ্মি দিয়ে দিতে হবে, এরকম দাগ দাগ দিয়ে দিতে হবে। দাগ মানে কি, দাগ মানে হলো এগুলা রশ্মিযুক্ত, এরকম দাগ দিয়ে দিব, দ্যাটস অল। এইটাকে বলা হচ্ছে কানকো, এই জিনিসটাকে বলা হচ্ছে কানকো। তাহলে এটার নাম হলো বক্ষ পাখনা, এটার নাম হলো শ্রোণী মানে কোমর এলাকার পাখনা, শ্রোণী পাখনা। এটার নাম হলো পায়ু, এটার নাম হলো পায়ু পাখনা। এটার নাম হলো পুচ্ছ, এটার নাম হলো পুচ্ছ পাখনা। এটার নাম হলো পৃষ্ঠ পাখনা। এটার নাম হলো চোখ, এটার নাম হলো সাইক্লয়েড আইস। আশা করি সবাই দেখতে পাচ্ছ। কে কে পারবো, জিনিসটা কি বুঝতে পেরেছো? পারা যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। ভাইয়া আইসকে কি বলে চিহ্নিত করব? আইস তো দেখাই যাচ্ছে, আইসকে আপাতত কিছু বলে চিহ্নিত করা দরকার নেই, বইও যেহেতু করেনি, আমাদেরও না করলেও চলবে। তাহলে এই তো আমরা একটা রুই মাছের চিহ্নিত চিত্র আঁকতে পারলাম, দেখতে পাচ্ছ একদম রুই মাছটাকে কি সুন্দর এঁকে ফেললাম। তুমি এভাবে আঁকলেও হবে, যদিও এটা দেখতে কিছুটা কাতলা মাছের মতো মনে হচ্ছে, কিন্তু এক একটা রুই তো এক এক সাইজের হবে। বাট এই তো আমাদের পেটটা একটু বেশি মোটা হয়ে গেছে, তাই না? ভাইয়া চিত্রটা অনেক সুন্দর হয়েছে। আমি তো জাস্ট ঘাটা আঁকলাম, মানে একদম দ্রুত, কোনো ধরনের খুব যে বেশি মনোযোগ দিয়ে আঁকলাম তা না। তোমাদেরও যেটা খুব একদম মনোযোগ দিয়ে আঁকতে হবে, ব্যাপারটা ম্যান্ডেটরি না। মাছের মতো বোঝা গেলেই হলো, রুই মাছের মতো কিছুটা মনে হলেই হয়েছে। বেসিক আইডিয়াটা তোমার ঠিক থাকলেই তুমি ফুল মার্কস পাবা। তাহলে কয় রকমের পাখনা বর্ণনা করলাম, হয়ে গেল। এরপরে তুমি এই জায়গায় তাকায় দেখো রুই মাছের মাথা। মাথার মধ্যে কি থাকবে না, মাথার মধ্যে কোনো আইস থাকবে না, এটা হলো গুরুত্বপূর্ণ কথা। মাথার মধ্যে নাক থাকে, মাথার কিন্তু আইসবিহীন। ওকে, তোমাদেরকে গতদিন একটা ভিডিও দেখিয়েছিলাম, আবারও ছবি দেখাচ্ছি, যেটা বেশ গুরুত্বপূর্ণ, সেটা হলো এই যে দেখো, এইটাকে বলে কানকো। এই যে ঢাকনাটা, এটা তুললে এর ভিতরে ফুলকা দেখা যাবে। এই জায়গায় যে পর্দাটা লাগানো,
এই জায়গায় যে পর্দাটা লাগানো এটার নাম হলো ব্রাঙ্কিও স্টেগাল পর্দা। এই নামটার দিকে তাকাও, নামটা হলো ব্রাঙ্কিও স্টেগাল পর্দা। এই পর্দাটা তোমরা অনেকেই বুঝবা না, বাট এই পর্দাটা কিন্তু আমাদের মনে রাখাটা ফরজে আইন, এটা বুঝাটা ফরজে আইন, এটা একদম পারতেই হবে, মনে রাখতেই হবে। এইটা মনে না রাখলে প্রচন্ড প্রচন্ড বিপদ। ব্রাঙ্কিও স্টেগাল পর্দা দেখা যাক আমরা ইউটিউবে ব্রাঙ্কিও স্টেগাল পর্দা মেমব্রেনটা খুঁজে পাই কিনা। ব্রাঙ্কিও স্টেগাল, তোমাদেরকে এটার নড়াচড়াটা দেখাতে পারি কিনা, নড়াচড়াটা দেখাতে পারলে সবচেয়ে ভালো হবে, নড়াচড়াটা দেখাতে পারলে সবচেয়ে ভালো হবে ব্রাঙ্কিও স্টেগাল পর্দার। আচ্ছা, তো সেটা ব্রাঙ্কিও স্টেগাল পর্দা স্যার চিংড়ি মাছের খোলসটা কাইটিন বলেছিলেন, তাহলে কি রুই মাছের আইসো কাইটিন কিনা? চিংড়ি কিন্তু মাছ না। তোমরা গোপাল ভাঁড়, তুমি কি আমার চ্যাপ্টার 1-এ ক্লাস করনি? এটা কি বললা, এটা কি অবস্থা গোপাল ভাঁড়? চিংড়ি তো কোনো মাছ না, চিংড়ি তো আর্থ্রোপোডা পর্বের প্রাণী। আমরা সাধারণ মানুষরা চিংড়িকে মাছ বলে ডাকি, চিংড়ি তো একটা পোকা, চিংড়ি তো কোনো মাছ না, জেলিফিশ কোনো মাছ না, তারা মাছ কোনো মাছ না। এদেরকে নদী সমুদ্রে পাওয়া যায় বলে আমরা এদেরকে মাছ বলে ডাকি, কিন্তু এগুলো তো মাছ না। মাছ হলো শুধুমাত্র এরা। চ্যাপ্টার 1 তো অনেক বেশি অনেক অনেক পড়লাম, তাই কিনা? আচ্ছা, তো ব্রাঙ্কিও স্টেগাল পর্দাটা যখন আসছে তখন আমরা গুরুত্বপূর্ণ পড়াটা এখনই পড়ে ফেলবো। ব্রাঙ্কিও স্টেগাল পর্দা যখন চলে আসছে, এই পর্দার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেই কাজটা আমরা সাথে সাথে পড়ে ফেলবো, কারণ আলোচনা যখন আসছে পড়ে ফেলাটাই বুদ্ধিমানের কাজ হবে। কি পড়ে ফেলাটা বুদ্ধিমানের কাজ হবে? প্রিয় ছোট্ট ভাই বোনেরা, এই যে দেখো, এই যে আমাদের এই যে রুই মাছটা, এইটা হলো এই জায়গাটাকে বলে কানকো। এই কানকোর নিচে থাকে হলো ফুলকা, এই কানকোর ভিতরে ফুলকা থাকে। ভাইয়া ফুলকা কি জিনিস? ফুলকা দেখতে কেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি। ফুলকা দেখতে কেমন, এই যে তাকায় দেখো মাছের ঠিক নিচে, এই যে রিয়েল মাছের ভিতরে দেখো, এই যে তাহলে কানকোটাকে সরাই ফেললাম, তোমরা আশা করি সবাই দেখতে পাচ্ছ। এটা তো বড় হয়ে গেল। এই যে এইটা হলো মাছের ফুলকা, লাল। এবং আমরা বাজারে গেলে কিন্তু এই লাল এইটা দেখেই বোঝার চেষ্টা করি মাছটা কি জীবিত, মাছটা কি তাজা, নাকি মাছটা একদমই তোমার বাসি মাছ। যেগুলো তাজা মাছ সেগুলোর ফুলকাটা লাল টকটকে থাকবে, যেগুলো বাসি মাছ তোমাদেরকে মাছ বাজার করার একটা টেকনিক শিখাই দিলাম, যেই মাছটা 3-4 দিন আগে নদী থেকে পুকুর থেকে তোলা হয়েছে সেটার ফুলকাটা কালো হয়ে যাবে, আর যেটা একদম আসল তাজা মাছ সেটার ফুলকাটা লাল টকটকে থাকবে। যেমন এটা মাঝামাঝি। তো দেখো এইটা হলো ফুলকা। মাছের কয় জোড়া ফুলকা থাকে? 4 জোড়া ফুলকা। মাছের ফুলকা কয় জোড়া? মাছের ফুলকা থাকে 4 জোড়া। তো এইটা সাইড থেকে ভিউ, এই যে তাকায় দেখো, এইটা হলো নিচ থেকে, মাছটাকে তুমি নিচ থেকে দেখতেছো। কানকো দুইটাকে উপরের দিকে তোলা হয়েছে, আঙুল দিয়ে কানকো দুইটাকে কি করা হলো? উপরের দিকে তোলা হইলো। এবং এইগুলা হলো ফুলকা। এই যে লালগুলা, এইগুলা কি? এই লালগুলা হলো ফুলকা, লালগুলা হলো ফুলকা। এরকম ফুলকা কয় জোড়া থাকে? এই পাশে 4টা থাকে, এই পাশে 4টা থাকে, তাহলে এগুলা হলো ফুলকা। এই যে দেখো কি সুন্দর, কত রকমের ফুলকা দেখতে চাও, দেখতে পাচ্ছ? মাছ ধরে কিভাবে বুঝে ভালো না খারাপ, এই ফুলকার কালার দেখে আমরা বোঝার চেষ্টা করি। তাহলে দেখো, তাহলে তুমি এই বাম পাশের ফুলকাগুলো দেখতে পাচ্ছ, ডান পাশের গুলো দেখতে পাচ্ছ না। এই যে তাহলে দেখো এই মাছটা কিভাবে, এটা কিন্তু পরীক্ষায় আসবে, মাছ কিভাবে শ্বাস প্রশ্বাস নেয়। দেখো তাহলে মাছ, এই যে দেখো এই মাছটা যখনই হাঁ করলো, তুমি তাকায় দেখো, মাছটা যখনই হাঁ করলো এর ভিতরে পানি প্রবেশ করলো, এই পানির মধ্যেই থাকে হলো অক্সিজেন, পানির মধ্যে অক্সিজেন মেশানো থাকে। এই পানি থেকে অক্সিজেন বের করে নিতে পারে এই ফুলকাগুলা। এই ফুলকাগুলার এইটাই স্পেশাল বৈশিষ্ট্য, পানির মধ্যে থাকা অক্সিজেনকে এটা কি করে নিতে পারে? বের করে নিতে পারে। পানিটা এই দিক দিয়ে প্রবেশ করলো, এই দিক দিয়ে বের হয়ে গেল। কোন দিক দিয়ে বের হয়ে গেল? ওই যে কানকোর 2 পাশ দিয়ে বের হয়ে গেল, কানকোর 2 পাশ দিয়ে বের হয়ে গেল। ভাই কেমনে? কানকোর কোন পাশ দিয়ে? কানকোটা ওই সময় খুলে গেল, আমি তোমাকে ছবি দেখাবো এখনই। এই যে দেখো কানকোটা যদি খুলে যায়, ছবির দিকে দেখো, তাহলে মুখ দিয়ে পানি ঢুকে এই দিক দিয়ে বের হয়ে যেতে পারবে না। এইখানেই একটা পর্দা থাকে, এই পর্দাটা খোলা মানে কানকো খোলা, এই পর্দাটা বন্ধ মানে কানকো বন্ধ। এই যে দেখাও যাচ্ছে, পর্দাটাকে দেখাও যাচ্ছে, এই যে সাদা কালারের এইখানে পর্দাটা, এটার নামই ব্রাঙ্কিও স্টেগাল পর্দা। এই পর্দাটা উপরের দিকে উঠলে এই দিক দিয়ে পানি বের হয়ে যাবে, আর এই পর্দাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে পানিটা মুখের ভিতরে থেকে যাবে। আবারও দেখো, তাহলে রুই মাছে কি ঘটনা ঘটে? মাছের ভেতরে পানি প্রবেশ করে, ফুলকা দিয়ে পাস করে পানিটা। যখন ফুলকা দিয়ে পাস করে তখন ফুলকা পানি থেকে অক্সিজেনটাকে, ফুলকা পানি থেকে অক্সিজেনটাকে কি করে নেয়? অক্সিজেনটাকে টেনে নেয়, অক্সিজেনটাকে শুষে নেয়, অক্সিজেনটাকে
কেড়ে নেয় এবং তারপর যে পানিটা বের হয়ে যায় সেই পানিতে অক্সিজেনটা কমে যায়, কারণ অক্সিজেন তো এ নিয়ে নিয়েছে। তাহলে দেখো তো, প্রথমে মুখ খুলে অক্সিজেন পানি প্রবেশ করে, ফুলকার মধ্য দিয়ে যায়, তারপর ব্রাঙ্কিওস্টিকাল পর্দা খুলে যায়, এদিক দিয়ে পানিটা বের হয়ে যায়। শুরুতে ব্রাঙ্কিওস্টিকাল পর্দা বন্ধ থাকে, শুধু মুখ খোলা থাকে, তখন প্রবেশ করে। যখন এদিক দিয়ে বের হয়ে যায় তখন মুখ কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তাহলে এটার একটা ভিডিও দেখো, ভিডিও দেখলেই কিভাবে মা শ্বাস নেয় দেখতে পাবা। আমি যা বললাম এক্স্যাক্টলি তাই দেওয়া আছে, দেখলেই বুঝতে পারবা। তো আমরা এটা ডাবল স্পিডে দেখি, আমাদের সময় কম, খুব একটা সময় বেশি নাই। লেটস, তাহলে চলো এই যে এই মাছটা কিভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছে চলো দেখা যাক। ওকে, তাহলে কিভাবে একটা মাছ শ্বাস প্রশ্বাস নেয়। এই যে মাছটা চলাচল করতেছে, এইটা কি কি বলা আছে, ফিশের গিলস আর মেড অফ ফিলামেন্টস। তাহলে এই যে দেখো ছবিতেই তো দেখতে পাচ্ছ, কি সুন্দর ছবি দেখতে পাচ্ছ যে ফিশের ফুলকা। এই যে দেখো হাত দিয়ে তুললাম, তাহলে এইটা কি, এগুলো হলো ফুলকা, এইগুলো হলো ফুলকা। ফুলকাগুলো কিসের মতো, ফুলকাগুলো সুতার মতো, এইগুলা হলো ফুলকা। ফুলকা দেখতে কেমন, ফুলকার গঠন এখনই পড়বো আমরা, এখনই আমরা ফুলকার গঠন পড়বো, চিন্তা করার কোনো কারণ নাই। তাহলে দেখো এই হলো ফুলকা। দেখো তো ফুলকাটা একটা জিনিসের উপরে লাগানো, আর এই জিনিসটা ফুলকার নিচে এই যে আঠার মতো কাটার মতো, এগুলাকে বলে ফুলকা রেকার, তোমাদেরকে গতকালকেই পড়াইছি। তাহলে এটা হলো ফুলকা রেকার, চিরুনির মতো, এটা দিয়ে খাবার বেছে খায় এবং এইটা থাকে বলে ময়লা আবর্জনাগুলো এই জায়গায় আটকে যায়, ফুলকার মধ্যে জমে যেতে পারে না, কারণ ফুলকা রেকার দিয়ে শুধুমাত্র পানিটা যাতে মাছের ফুলকার কাছে আসে। তো এই হলো ফুলকা। ফুলকা দেখতে কেমন, ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা সুন্দর, তাহলে দেখো, আচ্ছা গুড, তাহলে এইটা হলো ফুলকা। তারপরে ভিডিওতে কি বললো, এই যে ফুলকাটা দেখতে কেমন, একটা ফুলকা দেখতে কেমন আগেই বললাম। তাহলে যেই জিনিসটার উপরে ফুলকা লাগানো থাকে সেই জিনিসটাকে কি বলে, সেটাকে বলে ফুলকা আর্চ। ফুলকা যার মধ্যে লাগানো থাকে সেটাকে বলা হয় ফুলকা আর্চ। আর ফুলকার নিচে চিরুনির মতো এইগুলা দাঁতের মতো থাকে, এটার নাম কি, ফুলকা রেকার। আসল ফুলকা কোন জিনিসটা, এই লাল কালারের জিনিসটা হলো ফুলকা গিল ফিলামেন্ট। দেখো ফুলকা তন্তু, আমরা এটা নিয়ে এখন পড়বো। তাহলে একটা ফুলকার গঠন খুবই ইজি, এই এই জায়গাতেই মূলত এই হলো ফুলকা তন্তু। এইটার সংস্পর্শে পানি আসলে এখান থেকে সে অক্সিজেন গ্রহণ করতে পারে, এটার নাম কি, ফুলকা তন্তু। কিভাবে গ্রহণ করে আরেকটু পরে আরেকটু ভালো বুঝতে পারবো। লেটস হ্যাভ আ লুক। এই যে তাকায় দেখো, তাহলে দেখো তো পানি কোন দিক দিয়ে প্রবেশ করছে, মাছের মুখ দিয়ে, ওয়াটার ফ্লোজ ইনটু, এই যে ফুলকাগুলা থরে থরে সাজানো আছে, 4 জোড়া ফুলকা। কয় জোড়া ফুলকা, 4 জোড়া, মানে 4 দুগুণে 8টা, ডান পাশে 4টা বাম পাশে 4টা, মুখের ঠিক পেছনে, দেখতে পাচ্ছ। এই যে যখন পানি বের হয়ে যাচ্ছে, তো যখন পানিটা ঢুকলো পানিটা বের হয়ে যাবে, একদম সিম্পল। এর মধ্যে সে অক্সিজেন কি করবে, অক্সিজেন নিয়ে নিবে। এই যে তাকিয়ে দেখো, এর মধ্যে সে অক্সিজেন নিয়ে নিবে, এই যে। তাহলে দেখো এই যে ছবিতেও এটাই দেওয়া, তাহলে অক্সিজেন যুক্ত ঢুকলো, কি করলো, এই যে H2O নিয়ে ঢুকলো, অক্সিজেনটাকে সে কি করে নিল, আলাদা করে শরীরে ঢুকাই দিল, আর পানিটাকে কি করলো, বাইর করে দিল। চলো একটা ভিডিও দেখার চেষ্টা করি। এই যে মাছটা, এই যে মাছটা দেখো, এই যে, তো কি সুন্দর। এবার ফুলকাটাকে, আরো ফুলকাটা তো তুমি দেখতেই পেলে, ফুলকাটা দেখতে কেমন, যে রেকা, রেকারের উপরে এই ফুলকাটা তো বড় চোখে এরকম দেখায়। তুমি যদি একটু কাছে দেখো তাহলে ফুলকার সূত্রগুলো এই যে এইরকম, এই যে ফুলকার সূত্রগুলো এইরকম। এবং তুমি যদি আরেকটু ভালোভাবে তাকাও তাহলে এই দেখতে পাবা যে, তাহলে দেখতে পাবা যে ফুলকা সূত্রগুলোর মধ্যে, ছবির দিকে তাকাও, এই ছবিটা তো এই জায়গায় দেওয়া আছে, বাট আমি তোমাকে গিলের গঠনটা দেখাই, এটা এখনই পড়া হয়ে যাবে, যে বুঝবে তার জন্য এটা কোনো ফ্যাক্টরি না, একদম ইজি, যে এটা বুঝবে তার জন্য এইটা কোনো ব্যাপার না। তাহলে একটা ফুলকা দেখতে কেমন, এই যে দেখো একটা ফুলকা দেখতে হলো এই রকম, তাই না, এরকম কয় জোড়া ফুলকা থেকে, 4 জোড়া, এইটা হলো একটা ফুলকা। এই একটা ফুলকার তুমি তাকিয়ে দেখো, এই যে এইটা প্রত্যেকটা তন্তুকে বলে গিল ফিলামেন্ট। এই একটু অংশ তুমি কেটে নিলা, তুমি কি করলা, এইটুকু অংশ তুমি, এইটুকু অংশ তুমি কেটে নিলা, কেটে নিয়ে তুমি এই জায়গায় দেখতেছো, এই জায়গায় দেখলে কেমন দেখাবে, কেন এটা পড়াচ্ছি এখনই বুঝতে পারবা। তো প্রত্যেকটা তন্তু আলাদা, এই যে আর্চের একটা গিল রেখা আর একটা আর্চ তন্তু। এই ছবিতে পুরোপুরি ভালো যে দেওয়া আছে ব্যাপারটা তা না, যে এখানে পুরোটাই ভালো ছবি দেওয়া, এর চেয়েও একটা বেটার ছবি আমরা দেখবো এখন, নো ওয়ারিস। তো দেখো এই যে তন্তুটা দেখতে এমন, তন্তুর ভেতরে ঢুকবো এখন আমরা, এবার আমরা তন্তুর ভেতরে ঢুকবো। এই পড়াটা কিন্তু গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, এখান থেকে অবশ্যই অবশ্যই
এখান থেকে অবশ্যই 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 প্রশ্ন আসবে। তো কিরকম কিরকম প্রশ্ন আসবে তার আগে তোমাকে জিনিসটা বুঝতে হবে। ওই ছবিটা যেটা দেওয়া আছে ভিডিওতে, সেই ছবিটা দেখাটা খুবই গুরুত্বপূর্ণ। সেই ছবিটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওইটার মতো ছবি আর দেওয়া নাই কেন। ওইটা দারুণ একটা ছবি। আচ্ছা, ওই ছবিটা, ইয়াস, ওকে, এইটা একটা ভালো ছবি। ওইটার মতোই রঙিন ছবি হলে তোমরা ভালো বুঝবা, আর রঙিন না হলে ভালো বুঝবা না। আচ্ছা, সুন্দর। তো জাস্ট এখানে একটা জিনিসের দিকে তাকাও, তাহলেই হয়ে গেল, খুব জটিল কিছু না। তো এইটা তো, যে তন্তুটা দেখলা, ফুলকা তন্তু কয়টা, একটার মধ্যে এরকম দুইটা থাকে। ওইটার ভেতরের দিকে তুমি আরো তাকাও, তন্তুটার ভেতরের দিকে কি থাকে। তন্তুটার ভেতরের দিকে এই যে লাল আর নীল, কি লাল মানে হলো ধমনী, রক্ত বহন করার ধমনী। নীল কি, এই নীলটাও আসলে সত্যি কথা হলো ধমনী। তাহলে দুটাই ধমনী, কিন্তু একটার মধ্যে, লালটার মধ্যে অক্সিজেন থাকে, নীলটার মধ্যে অক্সিজেন থাকে না। এটাই হলো কথা। তার মানে কি, ফুলকার ভেতরের দিকে, ফুলকার প্রত্যেকটা তন্তুর ভিতরে কি থাকে, রক্তনালী থাকে। এই রক্তনালীর মধ্যেই অক্সিজেনটা প্রবেশ করে, রক্তনালীর মধ্যেই অক্সিজেনটা প্রবেশ করে। আমরা এটারই ভিডিও দেখব, দেখো ভিডিওতেও তাই দেওয়া আছে। এই যে তুমি ভিডিওতেও তাই দেখতে পাবা। এই যে মাছটা চলাচল করতেছে, মাছটা চলাচল করতেছে, এর ফুলকার দিকে তাকাও, এই যে দেখো, প্রত্যেকটা ফুলকার সুতার ভেতরে রক্তনালী দেখতে পাচ্ছ, প্রত্যেকটা ফুলকার সুতার ভেতরে রক্তনালী। তাহলে যখন এই দিক দিয়ে, এই যে দেখো রক্তনালী, প্রত্যেক ফুলকার সুতার ভিতরে কি, রক্তনালী। যখনই অক্সিজেনটা যায়, রক্তটা পানি থেকে অক্সিজেনটাকে বের করে নেয়। এটাই হলো মূল কথা, এইটাই হলো মূল কথা। আরো দেখি ভিডিওতে আরো কি সুন্দর আছে, চলো আমরা দেখি। এই যে একটা ফুলকা দেখতে কেমন, এই যে একটা ফুলকার প্রস্থচ্ছেদ, এই যে তাকায় দেখো, এই যে ফুলকার ভেতরে কি থাকে, রক্তনালী থাকে, রক্তনালী রক্তনালী রক্তনালী। যখনই পানি যায়, যখনই পানি যায়, এই রক্তনালীগুলা পানি থেকে অক্সিজেনটাকে বের করে নেয়, রক্তনালীগুলা পানি থেকে অক্সিজেনটাকে বের করে নেয়। দেখতে পাচ্ছ, লালটা হলো অক্সিজেন রিচ রক্ত, অক্সিজেন বেশি, নীলটা হলো অক্সিজেন কম। তো এই যে যখন এই দিক দিয়ে পানি যায়, ওখান থেকে অক্সিজেনটাকে বের করে নেয়, এটাই হলো এর কাজ। তাহলে মাছগুলো ঘোরাঘুরি করতেছে, ওরা ঘোরাঘুরি করতে থাক, ওরা ঘোরাঘুরি করতে থাক। আসল ভিডিও আরো গ্রস অ্যানাটমি এরা কি দিছে কিনা, কিভাবে আমি সেদিন ছবি দিছি, আমি সেদিন গ্রুপে ছবি দিছি, ভিডিওটা দেখছো কিনা। আমি তো সেদিন ডিএমসি ড্রিমার্স গ্রুপে ছবি দিলাম। এই যে তাকাও, এই ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এই যে এই দিক দিয়ে ঢুকলো, এই যে দেখো, বিউটিফুল অ্যানিমেশন। এই যে অক্সিজেন বের করে নিল, ওয়াও, কি করে নিল, এই যে রক্তটা অক্সিজেনকে বের করে নিল। এই যে রক্তের মধ্যে কি ঢুকে গেল, অক্সিজেন। এই যে লোহিত, এই যে পানিটাকে কি করে দিল, বের করে দিল। দারুণ না, দেখতে পাচ্ছ, ওয়াও। তুমি যখনই এটাকে বাইরে আনবা, তখনই তো আর অক্সিজেন পাবে না। তাহলে আবার দেখো, মুখটা খুললো, অক্সিজেন এই দিক দিয়ে যখন পাস করলো, তখন অক্সিজেনটাকে বের করে নিল, ব্রাঙ্কিওস্টেকাল পর্দা, কানকোর ভেতর দিয়ে পানিটা বের হয়ে আসলো। কি দারুণ অ্যানিমেশন, বিউটিফুল। কেমন লাগলো লগ্ন সাহা, জিন্তু, কেমন লাগলো বলো তো, দারুণ কিনা বলো, দারুণ কিনা। ওকে, এটা একটা দারুণ অ্যানিমেশন। এটা দেখলে আর মুখস্থ করার কিছু নাই, মুখ খুলবে, মুখ দিয়ে ভেতরে ঢুকবে। ঠিক আছে, চলো একটা রিয়েল ফিশের ক্ষেত্রে তাকায় দেখো। এই যে একটা রিয়েল ফিশের ক্ষেত্রে কিভাবে ফুলকা কাজ করে, চলো আমরা দেখি। তো এই যে এইটা, এটা কোন মাছ, এই মাছটার তো, এই যে দেখো, তাহলে এই হলো ফুলকা, দেখতে পাচ্ছ, এটা হলো ফুলকা। এই যে মাছটা দম নিচ্ছে, ফুলকাটা ওই যে ব্রাঙ্কিওস্টেকাল পর্দাটা খুলতেছে বন্ধ হচ্ছে, খুলতেছে বন্ধ হচ্ছে, ঠিক আছে। এই যে ফুলকা, এই ফুলকা দিয়েই সে দম নেয়, এটা নাম হলো গিলস। ফুলকার ইংরেজি কি,
ফুলকার ইংরেজি হলো গিলস। আবার একটা ছবি দেখি, এই যে দেখো মাছটা হা করতেছে, এইটা খুলতেছে বন্ধ হচ্ছে, হা করবে মুখ খুলবে মুখ বন্ধ হবে, ওটা খুলবে বন্ধ হবে, এই যে দেখো এই দিক দিয়ে ঢুকবে এই দিক দিয়ে বের হবে, এই দিক দিয়ে ঢুকবে এই দিক দিয়ে বের হবে, এই দিক দিয়ে ঢুকবে এই দিক দিয়ে বের হবে। পারবো? তাহলে রুই মাছ কিভাবে শ্বসন করে এই টপিকটাই পড়া হয়ে গেল। তাকায় দেখো বইয়ের এই পয়েন্টটাকে বের করো, রুই মাছ কিভাবে শ্বাস নেয়, সেই টপিকটা একটা সিকিউ সলভ হয়ে গেল। বিশ্বাস করবা না তোমরা, তোমাদের একটা সিকিউ অলরেডি সলভ হয়ে গেল। 2-3 পেজ পরে চলে যাও, রুই মাছের শ্বাস নেওয়ার প্রক্রিয়া। তাহলে দেখো তো রুই মাছের ফুলকা দেখতে কেমন। আচ্ছা এটা কিন্তু পুরোটাই পড়া শেষ, বিশ্বাস করে এটা পুরোটাই পড়া শেষ। তো দেখো রুই মাছের শ্বসন কৌশল, মেকানিজম অফ রেসপিরেশন। রুই মাছ 2 ধাপে শ্বাস গ্রহণ করে, শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ। এক্ষেত্রে ফুলকা প্রকোষ্ঠ মানে কি, চোষণ পাম্প হিসেবে কাজ করে। সাকশন পাম্প, তোমরা বলবে সাকশন পাম্প মানে কি, টেনে নেওয়া, এটাকে বলে চুষা। চুষা তো আমরা সবাই বুঝি তাই না, আমরা চুষে চুষে খাই অনেক কিছু, তাই কিনা? আইসক্রিম আমরা চুষে চুষে খাই, এভাবে এভাবে খাই তাই না? তো চোষণ পাম্প মানে সাকশন পাম্প। তার মানে কি, যখনই রুই মাছের তো এখানে যেটা গুরুত্বপূর্ণ কথা এখনই বুঝবা কেন এটা সাকশন পাম্প হিসেবে কাজ করে। এই যে ছবির দিকে তাকাও, এইটা হলো রুই মাছের মাথাটা, তুমি রুই মাছটাকে উপর থেকে দেখতেছো, এই হলো রুই মাছের মুখ। আর এই যে রুই মাছের কানকো, এই যে এখানে কানকো, এই জায়গাতে ব্রাঙ্কিওস্টেগাল পর্দাটা এখন কি বন্ধ। তো তাকায় দেখো এই জায়গাতে মুখ খোলা, এই জায়গাতে মুখ খোলা, ব্রাঙ্কিওস্টেগাল পর্দা বন্ধ। তার মানে কি, এখন পানি এদিক দিয়ে প্রবেশ করতে পারবে কারণ মুখ খোলা। ঠিক আছে? তো যখন পানি প্রবেশ করলো, মুখ খোলা, পর্দা বন্ধ, ভেতরে একটা চাপ তৈরি, নিম্নচাপ তৈরি হয়, ফলে বাইরে থেকে পানি ভেতরে প্রবেশ করে, বাইরে থেকে পানি ভেতরে প্রবেশ করে। এই পানিটা ফুলকা দিয়ে, এই পানিটা ফুলকা দিয়ে ভেতরে চলে গেল। ঠিক আছে? এরপর আস্তে করে ব্রাঙ্কিওস্টেগাল পর্দাটা খুলে গেল, মুখ বন্ধ হয়ে গেল, ফলে পানিটা এখন ফুলকা দিয়ে এই যে আস্তে করে ছিদ্র দিয়ে দেহের বাইরে চলে গেল। এই তো, তাহলে এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মানে খুবই গুরুত্বপূর্ণ। এটারই ছবি তোমাকে আঁকতে হবে এবং এইটাই তোমাকে লিখতে পারতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু আসলেই কিন্তু এটা বেশ গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এটার কিন্তু ছবি আঁকতে হবে। তো আমি যেটা তো বলবো যে তোমাকে, আমার জন্য তো ছবি আঁকা একটু ইজি। আমার জন্য ছবি আঁকা ইজি কেন? কারণ আমি একই জিনিস কপি করে নিতে পারবো। তো দেখো আমি ওকে, তো আচ্ছা ফাইন। তাহলে দেখো এই যে মাছের জাস্ট একই জিনিস 2বার আঁকতে হবে। তো তুমি কি করবা, ফুলকা আঁকার চেষ্টা করবা, জাস্ট একদম সেম। তাহলে ডাবল দিয়ে দেবো, ফুলকা আঁকার চেষ্টা করব আমরা। এই যে ফুলকা আঁকার চেষ্টা করব, ফুলকা। এটা কিন্তু আঁকতে হবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এভাবে 4টা ডট দিয়ে দিবা, 1 2 3 4। তারপর এখান থেকে 1টা ফুলকা, 2টা ফুলকা, 3টা ফুলকা, 4টা ফুলকা, 1টা ফুলকা, 2টা ফুলকা, 3টা ফুলকা, 4টা ফুলকা, 1টা ফুলকা, 2টা ফুলকা, 3টা ফুলকা, 4টা ফুলকা, 1টা ফুলকা, 2টা ফুলকা, 4টা ফুলকা তুমি এভাবে এঁকে ফেললা। ঠিক আছে? তো আমার জন্য তো ব্যাপারটা ইজি, কারণ আমি একটা জিনিসকে ধরে আরেকটা জিনিসকে কপি করে ফেলতে পারবো। আমার জন্য তো জিনিসটা ইজি, রাইট? তো আমি এইটাকে এই যে কপি করে নিলাম, কপি করে নিয়ে এটাকে এপাশে সরাই দিলাম। দাঁড়াও দেখি এটাকে একই জিনিস যাতে ডাবল আঁকতে না হয় আমাকে। আমি এটাকে কপি করলাম, কপি করে এটা কপিটা ভালো হয়নি, ওয়েট ফর আ হোয়াইল। এইবার ঠিক আছে, কপি করলাম। আচ্ছা, কপি করার চেয়ে এটা নিজেই আবার আঁকা ভালো। তো জাস্ট এইভাবে দুই পাশে দুইটা এরকম ফুলকা আঁকবা। ওকে, জাস্ট ফুলকা আঁকলাম। এটা দ্বারা এখন আর উপরে মেইন জিনিস ঠিক থাকলেই হয়েছে। ওই ডিজাইন অতটা গুরুত্বপূর্ণ না, মেইন জিনিস কি কথা একদম ঠিক থাকতে হবে। ঠিক আছে? আর এই যে এখানে এই হলো মুখ। তাহলে মুখ এখন খোলা,
মুখ খোলা আর মুখ বন্ধ। তো এই জিনিসটাই আমরা জাস্ট সেম জিনিস আঁকবো। তাহলে দেখো মুখ খোলা, একটাতে মুখ খোলা থাকবে, একটাতে মুখ বন্ধ। তাহলে এটাতে মুখ খোলা, যেটাতে মুখ খোলা সেটাতে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা কি থাকবে? ব্রাঙ্কিওস্টেগাল পর্দা থাকবে বন্ধ। আর যেটাতে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা বন্ধ সেটাতে তোমাকে, যেটাতে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা খোলা সেটাতে তোমাকে মুখকে কি করতে হবে? সেটা তোমাকে মুখ বন্ধ করে দিতে হবে। তাহলে এই তো মেইন ছবি কিন্তু এইটাই, মৌখিক কপাটিকা মুখ এবং এই তো, এবং তারপরে তুমি জাস্ট ওটাতে কি দিবা, ওটাতে পানির প্রবেশটা দেখায় দিবা, যে পানির প্রবেশ, এই যে এই দিক দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। তাহলে এই যে পানি এই বের হয়ে যাচ্ছে, 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 বের হয়ে যাচ্ছে। একদম কি কনসেপ্ট হলো এইটা। তাহলে এইটা হলো শ্বাস গ্রহণ, যখন মুখ খোলা থাকবে এটার নাম হলো শ্বাস গ্রহণ। তখন এই পর্দাটা ব্রাঙ্কিওস্টেগাল পর্দা বন্ধ, মুখ খোলা। আর যখন মুখ বন্ধ, ব্রাঙ্কিওস্টেগাল পর্দা খোলা। ঠিক আছে, তাহলে এটা হলো শ্বাস ত্যাগ। সবাই দেখো তো বুঝলা কিনা, সবাই আগে বলো কে কে আঁকতে পারলা, কে কে আঁকতে পারলা। এটা কি খুব কঠিন? ব্যাপারটা তো একদম ইজি, তোমার মতো করে, তোমার মতো করে বুঝে আঁকলেই, তোমার মতো করে বুঝে আঁকলেই হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমি আঁকতে পারছি, পারছি, ফেসবুকে পারবো ইনশাল্লাহ। ভেরি গুড, তাহলে এটাই এখন আমরা জাস্ট পড়ে ফেলবো। ওয়েট ফর আ সেকেন্ড, 1 মিনিট দাঁড়াও। ওকে, হাইড্রা এক্সামে প্রাইস কতজনকে দেওয়া হবে? টপ 3 জনকে। ভাই বই কবে পাবো? এখনো পাইনি। আচ্ছা, দাঁড়াও একটু চেক করি রম্বস পাবলিকেশনে। দাঁড়াও একটু, বইটা ওয়েবসাইটে এখনো তো আসেনি। একটু দাঁড়াও, কল দিই বইয়ের জন্য, একটু কল দিই, ওয়েট ফর সেকেন্ড, 1 মিনিট ওয়েট করো।
ওকে, ঠিক আছে, তাহলে আমরা বইয়ের অর্ডার আপডেটটা নিলাম। বই আমাকে জানাবে, আমি দুজনকে কল দিলাম যারা বইয়ের ব্যাপারটা দেখে, যারা বই পাও নাই, কেন পাও নাই জানাবে আমাকে। তাহলে ফাইন, কিভাবে রুই মাছ শ্বাস প্রশ্বাস নেয় বুঝতে পারলা কিনা এখন দেখো। তাহলে দেখো তো কি বলেছে, শ্বাস গ্রহণ বা প্রশ্বাস কিভাবে দম নেয় সেইটা যদি প্রশ্ন আসে, দেখো হাইপোব্রাঙ্কিয়াল বা হাইপোগ্লোসাল পেশি হাইওয়েড আর্চ ও ফুলকা আর্চের ক্রিয়ায়। তুমি বলো ভাই এগুলো আবার কি এত কঠিন কঠিন শব্দ কেন? আমরা যখন দেখো তো খাবার খাই, হা করি না? তো মুখটা যে তুমি হা করলা, রুই মাছকে আগে হা করতে হবে না? হা করার জন্য কোন কোন পেশি কাজ করে, ওই পেশিগুলো নাম দেওয়া। কোন কোন পেশি? হাইপোগ্লোসাল, জিওভার নিচে। রুই মাছের জিওভা নাই, কিন্তু ওদের এই পেশিটা থাকে। হাইপোব্রাঙ্কিয়াল মানে এই পেশিগুলো, আমাদের এই পেশিগুলো আর কি, এই পেশিগুলো রুই মাছের, আমাদেরও এই পেশিগুলো কিন্তু আছে, হাইপোগ্লোসাল পেশি। এবং হাইওয়েড আর্চ এবং ফুলকা আর্চের ক্রিয়ায়, ফুলকা আর্চ তো চিনোই, ওই যে ওই ফুলকা আর্চ একটু আগেই তো দেখলাম ফুলকা আর্চ কি জিনিস। এই যে ফুলকা আর্চ, দেখো এই নিচের জিনিসটার নাম হলো, যেই জিনিসটার উপরে ফুলকা লাগানো থাকে সেই জিনিসটার নাম ফুলকা আর্চ। এই যে এইটার নাম হলো ফুলকা আর্চ। তো এই সবগুলার ক্রিয়ায় রুই মাছ কি করতে পারে? রুই মাছ হা করতে পারে। রুই মাছ হা, এরকম হা করলো। তো তোমাকে প্রশ্ন করবে যে রুই মাছ কিভাবে হা করে? এই পেশিগুলো কাজ করে, ফলে রুই মাছ কি করে, দেখো মুখটা একটু বড় হয়ে গেল, তাকায় দেখো এটাতে মুখটা একটু বড় হলো। তো মুখের ভেতরে তখন কি হয়? মুখের ভেতরের আয়তন বেড়ে যায়, মুখের ভেতরের আয়তন বেড়ে যায়। এবং আয়তন বেড়ে গেলে কি হবে? চাপ কমে যাবে। আমরা সবাই জানি ভি সমানুপাতিক 1/p। তার মানে আয়তন বেড়ে গেলে কি হবে? চাপ কমে যাবে। তাহলে আয়তন বেড়ে গেলে বাইরে থেকে পানি মুখের ভেতরে প্রবেশ করে। দেখো পানি বাইরের পরিবেশ থেকে মুখছিদ্রের ভেতর দিয়ে মুখের ভেতরে প্রবেশ করে। এবং এই যে ফুলকা প্রকোষ্ঠ, এটার নাম হলো ফুলকা প্রকোষ্ঠ। ফুলকা প্রকোষ্ঠ, এই ফুলকা প্রকোষ্ঠের ফুলকাগুলোকে পানি দ্বারা ভিজিয়ে দেয়। এ সময় কানকো সংলগ্ন ব্রাঙ্কিও স্টেগাল পর্দা, কানকো সংলগ্ন ব্রাঙ্কিও স্টেগাল পর্দা, এই যে কানকো সংলগ্ন পর্দা, এই যে পর্দাটা দৃঢ়ভাবে আটকে থাকে, এই সময় ছিদ্রকে বন্ধ রাখে। তাহলে যখন পানি ঢুকে তখন এটা কি? তখন এটা বন্ধ। এবং এরপরে কি ঘটলো? শ্বাস ত্যাগ। এ পর্যায়ে আস্তে আস্তে মুখটা, যেটা হা হয়েছিল, এবার হাটা আমরা মুখটা বন্ধ করার চেষ্টা করব। দেখো আস্তে আস্তে আয়তন কমে, ফলে পানির উপরে চাপ তৈরি হয়। এই সময় পর্দা খুলে যায়, এই সময় মুখ বন্ধ থাকে, এবং এই সময়ই যাওয়ার পথে সে পানিটাকে নিয়ে নেয়। এই তো, তাহলে এইটা কোনো ব্যাপার হলো? প্রথমবার মুখ খুলবে কাদের সহায়তায়? হাইওয়েড পেশি, হাইপোগ্লোসাল পেশি, হাইপোগ্লোসাল পেশি, হাইপোব্রাঙ্কিয়াল পেশি, হাইওয়েড আর্চ এবং ব্রাঙ্কিয়াল আর্চের সহায়তায় রুই মাছের মুখগহ্বরটা বড় হয়। ফলে ভেতরে আয়তন বাড়ে, ভেতরে চাপ কমে, বাইরে থেকে পানি ভেতরে প্রবেশ করে। এই সময় ব্রাঙ্কিওস্টেগাল পর্দাটা বন্ধ থাকে। এবার প্রশ্বাস বা নিঃশ্বাস বা শ্বাস ত্যাগ, এই সময় কি ঘটনা ঘটে? এই সময় কি ঘটনা ঘটে? এই সময় যে ঘটনাটা ঘটে, কি ঘটনা ভাইয়া? ভাইয়া ড্রিম নোট কিভাবে পাবো? ড্রিম বুক রম্বস ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবা, আশা করি কালকের মধ্যে ওয়েবসাইটে দিয়ে দিবে। এই যে মাত্র কথা বললাম, ওরা এতদিন দেয় নাই, যারা আগে অর্ডার করছিল তাদেরকে আগে ডেলিভারি দিচ্ছে। তো এরপরে কি ঘটবে? এইটা খুলে যাবে, মুখ বন্ধ হয়ে যাবে এবং সংকুচিত হবে, ফলে ভেতরে চাপ বাড়বে, পানি বের হয়ে যাবে। এইটাই তোমার পরীক্ষায় আসবে। প্রিয় ভাই ও বোনেরা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পড়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষায় যদি একটা সিকিউ আসে, তাহলে কিন্তু এই সিকিউটা আসবে। পরীক্ষায় একটা সিকিউ আসলে এই সিকিউটা আসবে। এটা এতটাই গুরুত্বপূর্ণ পড়া, এতটাই 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 গুরুত্বপূর্ণ পড়া। তাহলে তাকায় দেখো, এই যে দেখো সিকিউ দেওয়া আছে। ও ভাই বোনেরা তাকাও, এই যে দেখো এইখানে বলা আছে, রুই মাছ পেরিকার্ডিয়াম আবৃত অঙ্গ দ্বারা রক্ত সংবহন এবং চিরুনি পাতা বিশিষ্ট অঙ্গ দ্বারা গ্যাস বিনিময় সম্পন্ন করে। এই যে চিরুনি পাতা বিশিষ্ট অঙ্গ দ্বারা গ্যাস বিনিময় সম্পন্ন করে, এটার নাম কি? এটার নাম ফুলকা। উদ্দীপকে উল্লেখিত দ্বিতীয় অঙ্গটির গ্যাসীয় বিনিময় কৌশল ঘাসফড়িং এর চেয়ে যে আলাদা, সেটা বিশ্লেষণ করো।
ভাই এটা তো ঘাস ফড়িং এর চেয়ে আলাদাই, কারণ রুই মাছেরটা তুমি আগে বর্ণনা করবা। তো দেখো এখানে প্রশ্নটা কতটা জটিল করে দিয়েছে। এখানে বলেছে রুই মাছেরটা ঘাস ফড়িং এর চেয়ে আলাদা। তো ভাইয়া তোমাকে রুই মাছেরটা ঘাটাঘাট ছবি এঁকে মেইন কথাগুলা লিখে ফেলতে হবে। আমরা যেটা বললাম দেখো, এই ছবিটা দিয়ে দিতে হবে, ঘাটাঘাট দিয়ে দিবা। এরপর ঘাস ফড়িং এরটা যে আলাদা, তার মানে ঘাস ফড়িং এরটা কিভাবে হয় সেটারও কি কনসেপ্টটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে শেষে বলতে হবে ভাই দুইটাতে সম্পূর্ণ আলাদা আলাদা পদ্ধতি। দেখো এখানে বলা আছে ভাইয়া আপুরা, এখানে যেভাবে প্রশ্নে বলা আছে সেই অনুযায়ী উত্তর শেষ করতে হলে ছবি আঁকার প্রয়োজন নেই। যদি শুধুমাত্র রুই মাছের শ্বসনতন্ত্রের কৌশল আছে তাহলে ছবি আঁকবা। সেক্ষেত্রে এখানে ছবি অন্তর্ভুক্ত করা হয়েছে, এইভাবে ঘাস ফড়িং এর জন্য প্রযোজ্য। তার মানে তবে আমি বলবো যে যদি সময় থাকে তোমার হাতে, 5টা মাত্র সিকিউ লিখতে হয় তাই না? যদি তোমার হাতে সময় থাকে তাহলে দুটারই ছবি আঁকলে মার্ক বেশি পাবা। তবে যেহেতু দুইজনের মধ্যে তুলনা করতে বলছে, দুইটারই প্রসেস মোটামুটি বর্ণনা করতে হবে, সেই জন্য ছবি না আঁকলে যে মার্ক কমাবে তা না, কিন্তু ছবি দিলে স্যার আরো ভালো বুঝবে যে তুমি ভংচং লেখনি। কারণ স্যার অনেক সময় পড়ে দেখে না, মেইন কি কনসেপ্টটা দেখে তুমি বুঝছো কিনা। তুমি যদি ছবি দাও আর একটু বেটার। তো আমি বলবো যে বরং ছবিটাই দেওয়া। আমরা যদিও বইয়ে দিয়েছি ছবি না আঁকলেও চলবে, কিন্তু এমন কিন্তু বলা হয়নি যে ছবি দিবাই না। ছবি দিলে যত গুড় তত মিঠা। তাহলে দেখতে পাচ্ছ এটা কত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটাই পরীক্ষায় আসবে বারবার, এইটাই পরীক্ষায় আসবে। এইবার তাকায় দেখো, হৃৎপিণ্ড থেকে রক্ত ফুলকাতে যায়, তারপরে ফুলকা থেকে সম্পূর্ণ দেহে যায়। এখানে ওয়াই অঙ্গটার গঠন বর্ণনা করো। তো এখানে আসলে ছবিটা একটু আমাদের ভুল আসছে, যা আমি বুঝলাম সেটা হলো যে ছবিটা একটু আমাদের ভুল আসছে। এখানে আসলে এই ওয়াইটা হলো এইটা আর কি। তো এখানে এমন দিতে পারতো, আমরা মার্ক করে দিছি যে এইটা হলো ওয়াই, তাই কি না? তো এই যে ওয়াই অঙ্গটার গঠন বর্ণনা করো, পরীক্ষায় এই ছবিটাও দিয়ে দিতে পারে যে ফুলকার গঠন বর্ণনা করো, বা এই জায়গায় ফুলকার জায়গায় শুধুমাত্র ওয়াই লিখে দিতে পারে যে ফুলকার গঠন বর্ণনা করো। উদ্দীপকের ওয়াই অঙ্গটি হলো ফুলকা। এই ফুলকার গঠন বর্ণনা করো। তাহলে ফুলকার মাধ্যমে কিভাবে শ্বাস নেই সেইটা তো আমরা বুঝে গেলাম। ফুলকার গঠনটা কি তুমি অলরেডি ফুলকার গঠন জানো। রুই মাছে কয়টা ফুলকা থাকে? রুই মাছে 4 জোড়া ফুলকা থাকে। তুমি অলরেডি ফুলকার গঠন জানো, তোমাকে এটা কেউ ঠেকাইতে পারবে না। তুমি তাকায় দেখো, ফুলকার গঠন সম্পর্কে তোমার একটা ক্লিয়ার কাট আইডিয়া হয়ে গেছে। ছবির দিকে তুমি আগে মুখস্থ করা দরকার নাই, তোমাকে আগে বেসিক গঠনটা বুঝতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমাকে আগে ফুলকার মেইন গঠনটা বুঝতে হবে। ফুলকার 3টা উপাদান। কি কি উপাদান? এটা মুখস্থ করে কোনো লাভ নাই। এইটাকে বলা হবে ফুলকা সূত্র। দেখো সুতার মতো, ফুলকা সূত্র। ইংরেজি হলো গিল ফিলামেন্ট, মানে সুতা। এই ফুলকা সূত্রগুলো কিসের উপরে লাগানো থাকে? আর্চের উপরে লাগানো থাকে। এইগুলা কিসের মধ্যে দেওয়া থাকে? এইগুলো চিরুনির মতো, এটার নাম ফুলকা রেকার। তাহলে 3টা কথা বললেই পড়া হয়ে গেল। তাহলে ফুলকাটা কিভাবে গঠিত তুমি তাকায় দেখো তো। রুই মাছের মাথার পেছন দিকে 4 জোড়া অঙ্গ থাকে, এদেরকে বলা হয় ফুলকা। ফুলকা দেখতে কিসের মতো? ফুলকা দেখতে চিরুনির মতো, এবং 2 সারি ফুলকা সূত্র বহন করে। প্রত্যেক ফুলকা 2টি অর্ধাংশ নিয়ে গঠিত। প্রত্যেক অর্ধাংশকে বলা হয় হেমিব্রাঙ্ক। আচ্ছা, এবং 2টি হেমিব্রাঙ্ক নিয়ে একটা হোলো ব্রাঙ্ক। তো প্রত্যেক হেমিব্রাঙ্ক 1 সারি ফুলকা সূত্র বহন করে। এগুলো গোড়ায় একটি অতি খর্ব। ভাইয়া হেমিব্রাঙ্ক হোলো ব্রাঙ্ক বুঝতে চাই, এগুলো তো বুঝতে পারতেছি না। তো আগে এইটা দেখতে পাচ্ছ কিনা, এটা একটা ফুলকা, এটাও কিন্তু পরীক্ষায় আসবে। এবার তোমাদেরকে আরেকটু ছবি দেখাই। ব্রাঙ্ক কথাটা যেখানেই পাবা, 1 নাম্বার কথা হলো ব্রাঙ্ক শব্দটা যেখানেই পাবা, ব্রাঙ্ক শব্দের অর্থ হলো ফুলকা। ব্রাঙ্ক শব্দের অর্থ হলো ফুলকা। তাহলে হলো ব্রাঙ্ক, হেমিব্রাঙ্ক, ব্রাঙ্ক শব্দের অর্থ হলো ফুলকা। দ্যাটস ফাইন। তো ব্রাঙ্ক কথাটা, তাহলে হেমি মানে কি? হেমি মানে হাফ। হেমি শব্দের অর্থ হাফ, আর হলো শব্দের অর্থ ফুল। তো একটা ফুলকা দেখতে কেমন, এই যে তাকায় দেখো এইখানে, এই ছবিটা দেখলে একটা আইডিয়া পাবা। এইটা হলো ভাইয়া একটা ফুলকা।
এই যে দেখো একটা ফুলকার দুইটা পার্ট দেখতে পাচ্ছ, এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট। এইটা একটা পার্ট, এটা 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 একটা পার্ট। তাহলে প্রত্যেকটা পার্ট, এই প্রত্যেকটা পার্টকে বলা হয়, এই পার্টটাকে একসাথে বলা হবে হেমিব্রাঙ্ক, ওই পার্টটাকে একসাথে বলা হবে হেমিব্রাঙ্ক, দুইটাকে একসাথে বলা হবে হোলোব্রাঙ্ক। তার মানে ফুলকা, একটা ফুলকা দুই ভাগে বিভক্ত, একটা ফুলকা দুই ভাগে বিভক্ত, এইটাই বলার চেষ্টা করা হচ্ছে। ওভারঅল 4 জোড়া ফুলকা, ঠিক আছে। তো দুটি হেমিব্রাঙ্ক নিয়ে হোলোব্রাঙ্ক, ব্রাঙ্ক মানে ফুলকা, পূর্ণ ফুলকা। প্রত্যেক হেমিব্রাঙ্ক এক সারি ফুলকা সূত্র বহন করে। এই যে ফুলকা সুতা, আমি তো তোমাদেরকে বললামই, এগুলার গোড়ায় ওকে, সবাইকে দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, যতটুকু দেখালাম আগে এইটুকু বোঝার চেষ্টা করো, আগে এইটুকু বোঝার চেষ্টা করো যে ভাই ফুলকার একটা বেসিক আইডিয়া তো পাইলাম। এই যে তাকায় দেখো মাছের ফুলকা দেখতে কেমন, আসলেই দেখতে কেমন, মাছের ফুলকা আসলেই দেখতে কেমন, রিয়েল লাইফে ফুলকা দেখতে কেমন। অনেকে ফুলকা ভাজিও খায়, আমি নিশ্চিত, আমি শিওর বাঙালিরা মাছের ফুলকা ভাজিও খায়। বাঙালি খায় না, মানুষ খায় না, যদি আমরা ফেলে দিই, আমার মনে হয় যে আমরা ফেলে দিই, অনেকেই ফেলে দেয়, অনেকেই ফেলে দেয় না। মাঝে মাঝে তো ফুলকা আমরা চাবাই চাবাই খাই। তো এটার গঠনটা কিন্তু হালকা একটু জটিল, ব্যাপারটাকে যতটা সহজ বলে মনে করছো ব্যাপারটা কিন্তু ততটা সহজ নয়, ব্যাপারটাকে যতটা সহজ বলে মনে করছো একটা ফুলকা মাছের। তো বেসিক কতটুকু আমরা লিখবো দেখো, এখানে সুন্দর করে দেওয়া আছে, এইটাতে এইভাবে লিখলেই আমরা ফুল মার্ক পাবো। তাকায় দেখো, এইটুকুই আমরা লিখবো। রুই মাছের প্রতিটি ফুলকা ফুলকা আর্চ এবং ফুলকা ফিলামেন্ট দিয়ে গঠিত। ফুলকা আর্চ অস্থি নির্মিত। কোনটা ফুলকা আর্চ তোমরা অলরেডি জানো, ফুলকা আর্চ কোনটা, এই জিনিসটার নাম ফুলকা আর্চ। এটা কি দিয়ে তৈরি, অস্থি দিয়ে তৈরি, হাড্ডি, চিরুনির ডান্ডাটা, চিরুনির এই যে এইটার নাম তো ফুলকা আর্চ। এটা কি দিয়ে তৈরি, এটা অস্থি দিয়ে তৈরি, এটা হাড্ডি দিয়ে তৈরি, ঠিক আছে। ভেতরের দিকে প্রশস্ত হয়ে এটা কাটার মতো গঠন করে, এটাকে বলে ফুলকা রেকার। আমরা এখানে সুন্দর করে লিখে দিয়েছি। ফুলকা রেকার কি করে, খাদ্যবস্তুকে ফুলকায় যেতে বাধা দেয়, যাতে ফুলকায় শুধু পানি প্রবেশ করে, খাবার প্রবেশ না করে। দেখো এই যে ছবি, এই ছবিটা দেখলে ইজিলি বুঝবা, বইয়ের ছবি দেখলে বুঝবা না, বইয়ের ছবি দেখলে আকাশ থেকে পড়বা। তাহলে এইটা হলো ফুলকা রেকার, এটা হলো আর্চ, আর এই যে এটা হলো ফুলকা সূত্র। ওকে, ঠিক আছে। ঠিক আছে, এবার এইবার দেখো প্রতিটি ফুলকা আর্চের উত্তল অংশ দুই সারি ফুলকা ফিলামেন্ট বা ফুলকা ল্যামেলা ধারণ করে। এই দুই সারির প্রতি সারি ফিলামেন্টকে হেমিব্রাঙ্ক বা ডেমিব্রাঙ্ক বা অর্ধ বলা হয়। তাহলে ব্যাপারটা কি, ব্যাপারটা যদি আমরা ছবি আঁকতে চাই, তাহলে এই যে আমরা আঁকলাম আর্চ, এই আর্চের মধ্যে এগুলো হলো রেকার, এইগুলা হলো ফুলকা রেকার। আর তুমি যদি চিন্তা করো এই জায়গাতে এইগুলো হলো ফুলকা সুতা। তো এই ফুলকা সুতাগুলার তুমি মাত্র একটা পাশ দেখতে পাচ্ছ, আরেকটা পাশ ওই পাশে আছে, তার মানে একটার মধ্যেই দুইটা করে সুতা। প্রত্যেক অর্ধেক সুতাকে বলে হেমিব্রাঙ্ক, বাকি অর্ধেক সুতা হেমিব্রাঙ্ক, দুইটাকে একসাথে বলে হোলোব্রাঙ্ক, ঠিক আছে। তাহলে এই তো ফুলকা সূত্রক, যাহাই ফুলকা সূত্রক তাহাই ফুলকা ফিলামেন্ট তাহাই ল্যামেলা, ঠিক আছে। এখন প্রতিটি ফুলকা দুই সারি যেহেতু ফিলামেন্ট বহন করে, তাহলে প্রত্যেকটা ফুলকাকে একসাথে বলা হয় হোলোব্রাঙ্ক বা পূর্ণ ফুলকা। তাহলে এইটা হলো একটা পূর্ণ ফুলকা, যদি একটা অংশ নাও তাহলে হেমিব্রাঙ্ক, তাহলে এটা একটা হোলোব্রাঙ্ক, এটা একটা হোলোব্রাঙ্ক বা পূর্ণ ফুলকা। এই ছবিটা সবচেয়ে ভালো কাজ করে। প্রত্যেক ফুলকা ফিলামেন্ট আড়াআড়ি ভাবে সাজানো অনেকগুলো প্লেট বহন করে। এই যে দেখো ভেতরের দিকের প্লেট, ফিলামেন্টের ভেতরের দিকে তাকাও, ফিলামেন্টের ভেতরের দিকে তাকাও, অনেকগুলো প্লেট বহন করে। এই প্লেটগুলোর এক পাশে এবং অন্য এক পাশে অন্তর্বাহী, অপর পাশে বহির্বাহী ধমনী থাকে। এই ছবিটাই তুমি হয়তো বা দেখতে পাচ্ছ না বা বুঝতে পারছো না। এই ছবিটা আমি তোমাকে অনেকক্ষণ ধরে দেখাবার চেষ্টা করলাম। এই প্লেটের ভিতরে
প্রত্যেকটাতে ধমনী থাকে। ছবির দিকে তাকাও, এই যে ফুলকার ভেতরটা, এই যে হলো প্লেট মাঝ বরাবর, এই যে প্লেট, এই প্লেটের মাঝখানে এক পাশে তোমার বহির্বাহী ধমনী, এক পাশে অন্তর্বাহী ধমনী। দেখতে পাচ্ছি কিনা এই ছবিটা দেওয়া। ভাই একটা ফার্স্ট টাইম ক্লাস করতেছি, আগের ক্লাসগুলো কিভাবে পাবো? ফেসবুক গ্রুপে পাবা, প্লাস আমাদের ওয়েব অ্যাপে সবগুলো ক্লাস আপডেট আছে, ওয়েব অ্যাপে পাবা। কেউ ওকে একটু সাহায্য করে কিভাবে পাবে। তাহলে দেখো তো প্রত্যেকটা ফুলকার ভেতরে ভাইয়া এক পাশে অন্তর্বাহী ধমনী থাকে, এক পাশে বহির্বাহী ধমনী থাকে। ভাইয়া এই দুটো জিনিস কি সেটা আমরা পরে পড়বো। আপাতত ধমনী দুটার নাম মনে রাখো, নেক্সট ক্লাসে আমরা পড়বো। এটা আরো একটা ক্লাস লাগবে যা বুঝলাম, এটা বড় পড়া, এটা থেকে যদি সিকিউ আসবেই। অন্তর্বাহী ধমনী থাকে, যেই ধমনী রক্ত ভেতরের দিকে বহন করে, অন্তর্বাহী ধমনী। অন্তর্বাহী ধমনী থাকে এবং বহির্বাহী, অন্তর্বাহী ধমনী থাকে এবং বহির্বাহী ধমনী থাকে। ফুলকার গঠনের একটা ওভারভিউ করতেছি, চিন্তা করার কোনো কারণ নাই, একদম ইজি। এই আমাদের এইটার মতো করে লিখবা, বইয়েরটাকে লিখতে গেলে পাগল হয়ে যাবে, লিখতে পারবা না। খুব ইজি। ফুলকার গঠন, রেডি, 1 2 3, তুমি বলবা একটা ফুলকার গঠনে থাকে যেই জিনিসের উপরে ফুলকা সাজানো সেটাকে বলে ফুলকা আর্চ। এটা হাড্ডি দিয়ে তৈরি, অস্থি দিয়ে তৈরি। আর্চের নিচে এরকম চিরুনির দাঁতের মতো যেই জিনিসটা থাকে সেটার নাম হলো দুই, এটার নাম হলো ফুলকা রেকার। ফুলকা রেকারের কাজ কি? ফুলকা রেকারের কাজ খাদ্য, ময়লা বর্জ্য পদার্থ এবং খাদ্যকে ফুলকায় যেতে বাধা দেওয়া, যাতে ময়লা জিনিসপত্র এই জায়গায় আটকে যায়। এই ফুলকা রেকার এই কাজটা করে। 3, এবার আর্চের অন্য পাশে, আর্চের কোন পাশে? উত্তল অংশে। এই যে আর্চের এটা হলো উত্তল অংশ, তাই কিনা? এটা হলো আর্চের উত্তল অংশ। উত্তল অংশে থাকে হলো ফুলকার সূত্রক, এগুলোর নাম হলো ফুলকা সূত্রক বা ফুলকা ফিলামেন্ট। ফুলকা ফিলামেন্ট। তো এই ফিলামেন্ট গুলা দুই ভাগে বিভক্ত, এগুলা দুই ভাগে বিভক্ত, দুই ভাগে বিভক্ত। তুমি যদি চিন্তা করো যে এইটা একটা আর্চ, তাহলে এটা দুই ভাগে বিভক্ত। এই যে একটা রেকার, তাহলে একটা ছোট্ট অংশ তুমি যদি কেটে এইভাবে দেখো তাহলে দেখতে এরকম পাবা। এই যে এটা হলো আর্চ, এটা হলো রেকার, আর এই যে সুতা দুইটা। তো যেহেতু দুই সারি, এরকম দুই সারি, প্রত্যেকটা সারিকে বলা হয় অর্ধ ফুলকা, হেমিব্রাঙ্ক। এই পুরো সারিটাকে একসাথে বলা হবে, ধরো আমি ধরো ফুলকা, তাহলে আমার এইটা পাশ হেমিব্রাঙ্ক, এইটা পাশ হেমিব্রাঙ্ক, পুরো আমি হলাম হোলোব্রাঙ্ক বা পূর্ণ ফুলকা। এই তো। এবং ফুলকার প্রত্যেকটা এই যে সুতার ভিতরে, সুতার ভেতরে একটা, সুতার ভেতরে দুইটা রক্তনালী থাকে, একটা অন্তর্বাহী, একটা বহির্বাহী রক্তনালী। অন্তর্বাহীটা এবং বহির্বাহী রক্তনালী দুই ধরনের ধমনী থাকে, একটা হলো অন্তর্বাহী ধমনী, আরেকটা হলো বহির্বাহী ধমনী। অন্তর্বাহী ধমনীটা তোমার কালার, বইয়ে যদি নীল কালার দেওয়া থাকে তাহলে অন্তর্বাহী যে ধমনীটা, অন্তর্বাহী ধমনীটা হবে নীল কালারের, দেখো দেওয়া আছে। অন্তর্বাহী ধমনীটা হবে নীল কালারের, আর বহির্বাহী ধমনীটা হবে লাল কালারের। বইয়ের ছবিটা উল্টা দেওয়া, বাট এটা ছবিটা আসলে এই উল্টা হবে আর কি। তো ফুলকার ভিতরে কি থাকে? দুটো ধমনী থাকে। এই যে চারটা লাইন, এই চারটা লাইন যে লিখতে পারবে সে পূর্ণ উত্তর করতে পারবে। লগ্ন, আবারও বলছি, এই বইয়ে পড়াগুলা, বইয়ে এই কথাগুলোই লেখা, খালি পয়েন্ট পয়েন্ট করে দেওয়া। আবারও দেখো, আরেকবার তাকাও। ফুলকা কি দিয়ে তৈরি হয়? ফুলকা তৈরি হয় একটা আর্চ, রেকার, সুতা দিয়ে। আর্চের কাজ, যার উপরে রেকার এবং ফুলকা দাঁড়ায় থাকে। রেকারের কাজ, যা খাদ্য এবং বর্জ্যকে প্রতিরোধ করে যাতে ফুলকাটা নষ্ট না হয়ে যায়। আর ফুলকার কাজ কি? আর ফুলকার কাজ কি? এই ফুলকার কাজ হলো, ফুলকার মধ্যে কি থাকে? এরকম সুতা থাকে। সুতাগুলো কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। অর্ধেক অংশগুলাকে, সবগুলাকে একসাথে বলে হেমিব্রাঙ্ক, বাকি অর্ধেককে একসাথে বলে হেমিব্রাঙ্ক, পুরোটাকে একসাথে বলে হোলোব্রাঙ্ক। দ্যাটস ইট। আর এই ফুলকা সুতার ভেতরে, প্রত্যেকটা সুতার ভেতরে এই রকম অন্তর্বাহী ধমনী থাকে, বহির্বাহী ধমনী থাকে। চারটা লাইন কে কে লিখতে পারবা ফুলকার গঠন সম্পর্কে? যে যে লিখতে পারবা তার এইটা পুরাটাই পড়া হয়ে গেল, পুরো একটা সিকিউ কমন পেয়ে গেলা, একদম একটা সিকিউ কমন পেয়ে গেলা। পারবা কিনা বলো?
পারা যাবে ইনশাল্লাহ। তাহলে এটা একটা, চলো আমরা এটা একটা হোমওয়ার্ক দেই, ফুলকার গঠন ও কাজ, যেহেতু এটা পরীক্ষায় আসবে, যেহেতু এটা হোমওয়ার্ক আসবে, তোমরা এই প্রশ্নটা সবাই লিখবা। এটা কিন্তু সিকিউ আসবেই, দেখো কতবার আসছে, আবারও বলতেছি কতবার আসছে, এটাই তোমাদের পরীক্ষায় আসবে। এইটা একটা, আরেকটা আগামীকালকে যেটা পড়াবো। তাহলে কি পড়বো তুমি? হোমওয়ার্ক, এটা পরীক্ষায় আসবেই, যেহেতু আসবেই সবাই হোমওয়ার্ক করবা। নেক্সট দিন যে ক্লাসে থাকবে আমি প্রত্যেককে জিজ্ঞাসা করব ওয়ান বাই ওয়ান। আরও একটা ক্লাস আমরা নেই, সাইকেলটা তো শেষই হয়ে যাবে দ্রুত, তোমাদের কলেজেও পরীক্ষা আছে, তাড়াহুড়ার কিচ্ছু নাই। এই হোমওয়ার্ক যারটা আমার বেশি ভালো লাগবে তাকে আমি পুরস্কার দিব। যাও, হুডি দিব, ডিএমসি ডিমার্সের শীতের হুডি রেডি, তোমাদেরকে হুডি পুরস্কার দিব। যাও, এই যে লিখে দিলাম, যারটা সবচেয়ে ভালো লাগবে আমার হুডি পুরস্কার। সবাই এটা পোস্ট করে দাও, ডিএমসি ডিমার্স গ্রুপে পোস্ট করে দাও, সবাই এটা ডিএমসি ডিমার্স গ্রুপে পোস্ট করে দাও। ওকে, হুডি পুরস্কার, যার হোমওয়ার্ক ভালো হবে হুডি পুরস্কার দিবেন ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। সবাই হোমওয়ার্ক করে ডিএমসি ডিমার্স গ্রুপে সাবমিট করবা। একটা হ্যাশট্যাগ দিবা, হ্যাশট্যাগ হ্যাশট্যাগ দিবা, এটা হোমওয়ার্ক রুই, তাহলে খুঁজে পাওয়া যাবে। এটা লিখে দাও, কন্টেস্টটা লিখে দাও, হোমওয়ার্ক রুই। ঠিক আছে সজীব, আমাদের পেজে মেসেজ দাও, যদি বুঝতে না পারো আমাদের পেজে মেসেজ দাও।